ডায়মন্ড টাওয়ারের ভীতিকর শান্ত B2 পার্কিং বেসমেন্টে রাত 11:05। ভিরার্ডো রিয়েল এস্টেট গ্রুপের শক্তিশালী চেয়ারপারসন আন্না মেহরা 15 ঘন্টার আলাপ আলোচনার টেবিলে মানসিক যুদ্ধের পর ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় তার ব্যক্তিগত লিফট থেকে বেরিয়ে এলেন। তিনি ঠান্ডা কংক্রিটের মেঝেতে ভারী পদক্ষেপে সেই কালো ঝকঝকে বিলাসবহুল গাড়িটির দিকে যাচ্ছিলেন, যেটি এক অন্ধকার কোণে নিঃশব্দে দাঁড়িয়েছিল। তিনি সম্পূর্ণরূপে এই বিষয়ে অজ্ঞাত ছিলেন যে মৃত্যু ধৈর্য ধরে গাড়ির দরজার ঠিক পিছনে অপেক্ষা করছে, কেবল তার স্টিয়ারিং হুইল স্পর্শ করার অপেক্ষা, যাতে নরকের দরজা খুলে যায়। আন্নার আঙুলগুলো যেই ঠান্ডা ক্রমি প্লেটের দরজার হাতল স্পর্শ করল, একটি ছোট ছায়া হঠাৎ একটি স্তম্ভের পিছন থেকে বেরিয়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। এতে তিনি চমকে উঠলেন এবং আত্মরক্ষামূলকভাবে পিছিয়ে গেলেন। সেটি কোনো ডাকাত বা খুনি ছিল না, বরং একটি রোগা পাতলা ছোট মেয়ে। তার জামাকাপড় বৃষ্টির জল আর তেলের দাগে ভিজেছিল, আর তার হাতে একটি প্লাস্টিকের ড্যাগে সাবধানে মোড়ানো লটারির টিকিটের একটি কুচকানো তারা ছিল। আন্না তার ভ্রু কুচকালেন। তার ওয়েস্টকোটের পকেটে হাত আগে থেকে নিরাপত্তা দলের জন্য জরুরি বোতামের ওপর ছিল। এটি একটি দুঃসাহসিক ভিআইপি এলাকায় ঢুকে পড়া ভিক্ষুক মেয়ে, এই ভেবে তিনি তাকে তাড়িয়ে দেওয়ার জন্য মুখ খুলতে চাইলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই মেয়েটি দৌড়ে এলো। সে তার রোগা পাতলা হাতগুলো এমনভাবে প্রসারিত করল যেন সে নিজের শরীর দিয়ে গাড়িটিকে বাঁচাতে চায়। তার বড় বড় গোল চোখগুলো ভয়ে বিস্ফারিত হয়ে গেল এবং সে ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে চিৎকার করে উঠল, দিদি, গাড়ি স্টার্ট করবেন না, আপনি একদম গাড়িতে উঠবেন না। মেয়েটির চিৎকার বন্ধ বেসমেন্টে প্রতিধ্বনিত হল, যা লোমহর্ষক শব্দ তৈরি করল। আন্না থেমে গেলেন। মেয়েটির চোখে দৃঢ়তা এবং কম্পন দেখে ব্যবসার জগতে অনেক ঝড় মোকাবিলা করা একজন নারীর সহজাত প্রবৃত্তি তাকে বলল যে এটি টাকা চাওয়ার কোনো সাধারণ নাটক নয়। তিনি তার ফোন ধরা হাতটি নামালেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়া সেই অদৃশ্য ভয়কে দমন করার জন্য তার কণ্ঠস্বরকে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ রাখার চেষ্টা করলেন। তুমি কে? আমার গাড়ি কেন আটকালে? গার্ড কোথায় যে তোমাকে এখানে আসতে দিল? মেয়েটি, যার নাম আন্না পরে মিনা বলে জানতে পারলেন, গাড়ির সামনে নিশ্চলভাবে দাঁড়িয়ে রইল। তার পুরো শরীর ঠান্ডা এবং ভয়ে কাঁপছিল। তার চুল থেকে বৃষ্টির জল মেঝেতে টপাটপ করছিল। সে তোতলাতে তোতলাতে বলল এবং সেই কোটি টাকার গাড়ির নিচে ইশারা করল, আমি বৃষ্টি থেকে বাঁচতে ভেন্টিলেশন গেটে লুকিয়েছিলাম। আমি আপনার স্বামীকে দেখলাম, সেই আঙ্কেল যিনি প্রায়ই আপনার সাথে আসেন। তিনি এখনই গাড়ির নিচে ঢুকেছিলেন। তার হাতে একটি রেঞ্চ ছিল। তিনি অনেকক্ষণ ধরে কিছু একটা কাটলেন বা ঘোরালেন। দিদি, তিনি গাড়ি খারাপ করে দিয়েছেন। আপনি যদি যান তাহলে মারা যাবেন। মেয়েটির সরল কথায় লুকানো প্রাণঘাতী তথ্য আন্নার মুখে ঠান্ডা জলের ছিটার মতো পড়ল, যা তাকে সেই শান্ত জায়গায় হতভাগ করে দিল। তার স্বামী, এই দুটি শব্দ তার মনে গভীরভাবে গেঁথে গেল। আজ সকালে রোহান কাপুর, তার স্বামী, এই গাড়িটিকে নিয়মিত সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাওয়ার জন্য জোর দিচ্ছিল, যদিও গাড়িটি কেনার পর সবেমাত্র 6 মাসও হয়নি। সে বলেছিল যে সে তার স্ত্রীর গাড়ির নিজের হাতে যত্ন নিতে চায়, যাতে কাল লোনাভালায় তার ব্যবসায়িক ভ্রমণের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। এই কাকতালীয় ঘটনাটি দুর্ঘটনাজনিত হতে পারত না। আন্নার মেরুদণ্ডে একটি ঠান্ডা স্রোত নেমে গেল, যা প্রাথমিক সন্দেহকে এক বাস্তব ভয় পরিণত করল। যদি মেয়েটির কথা সত্যি হয়, তাহলে যে স্বামীর উপর তিনি সবসময় ভরসা করতেন, সে আজ রাতে তাকে হত্যা করতে চেয়েছিল। আন্না তার মেয়েটির দিকে দেখলেন এবং তারপর গাড়িটিকে। তিনি একজন যুক্তিবাদী নারী ছিলেন। তিনি অযৌক্তিক গল্পে বিশ্বাস করতেন না, কিন্তু তিনি ঝুঁকির সম্ভাবনায় বিশ্বাস করতেন। ব্যবসায় যদি 1% ঝুঁকি থাকে, তাহলে তিনি তা নিতেন না। আর এখানে তার নিজের জীবনের প্রশ্ন ছিল। গাড়ির দরজা খোলার পরিবর্তে আন্না তার ফোন বের করলেন, কিন্তু তার স্বামীকে নয়, বরং সরাসরি বিল্ডিংয়ের নিরাপত্তা দলের প্রধান রঞ্জিত সিংকে, একজন পুরনো সৈনিক যাকে তিনি অনেক বছর ধরে সাহায্য করেছিলেন, তাকে ফোন করলেন। সিং সাহেব, আপনি এখনই B2 বেসমেন্টে আমার পার্কিং এরিয়ায় চলে আসুন। আপনার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী এবং একটি সিলিং কিট নিয়ে আসুন। আর কাউকে কিছু জানতে দেওয়া যাবে না, আমার একটি জরুরি কাজ আছে। ফোন কেটে দেওয়ার পর আন্না মেয়েটির কাছে গেলেন। তিনি তার পার্স থেকে প্রায় 5,000 টাকা বের করে মিনার হাতে ধরিয়ে দিলেন। এটি কোনো দান ছিল না, বরং নীরবতা এবং নিরাপত্তার জন্য একটি চুক্তি ছিল। আন্না নিচে ঝুঁকলেন, মিনার চোখের দিকে সরাসরি তাকিয়ে। তার কণ্ঠস্বর গুরুতর ছিল, এই টাকা নাও এবং এখনই পিছনের জরুরি পথ দিয়ে এখান থেকে চলে যাও। কিছু খাবার কিনে নাও, ঘুমানোর জায়গা খুঁজে নাও, এবং আমি তোমাকে আবার না খোঁজা পর্যন্ত পুলিশ বা তোমার বন্ধুদেরকেও এই ব্যাপারে কিছু বলবে না। তুমি বুঝতে পারছো তো? যদি কাউকে বলো, খারাপ লোকেরা তোমাকে খুঁজে নেবে।
মেয়েটি দ্রুত হাত ঝাঁকালো। টাকার তারা শক্ত করে ধরল। তার চোখে কৃতজ্ঞতা এবং ভয় দুটোই ছিল, এবং তারপর সে একটি ছোট কাঠবিড়ালির মতো অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আন্না গাড়ির পাশে একা দাঁড়িয়ে রইলেন। একাকিত্বের অনুভূতি পার্কিংয়ের ঠান্ডার থেকেও তাকে বেশি ভয় দেখাচ্ছিল। যখন নিরাপত্তা দল এলো এবং তেলের ফুটো হয়েছে এই অজুহাতে গাড়িটি সিল করে দিল, তখন আন্না বাড়ি যাওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক ট্যাক্সি নিলেন। ট্যাক্সিতে পুরো রাস্তা তিনি চোখ বন্ধ করার সাহস পেলেন না। আজ সকালে যখন রোহান তাকে গাড়ির চাবি দিয়েছিল, তখন তার স্নেহপূর্ণ চোখগুলো আন্নার মনে পড়ল। তুমি ঘাটগুলোতে সাবধানে গাড়ি চালাবে, আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। সেই বাক্যটি এখন তার মাথায় সম্পূর্ণ ভিন্ন সুরে প্রতিধ্বনিত হচ্ছিল, যা ছিল অভিনয় এবং মৃত্যুতে ভরা। নিজের বাংলোতে পৌঁছে আন্না নিঃশব্দে বেডরুমে গেলেন। বিছানায় রোহান গভীর ঘুমে ছিল বা ঘুমের ভান করছিল। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ছিল। সেই সুন্দর মুখটি, যার প্রতিতিলি একসময় মুগ্ধ ছিলেন, খুব শান্ত লাগছিল। আন্না বিছানার ধারে দাঁড়িয়ে তার স্বামীকে দেখতে থাকলেন। তার গলায় ঘৃণার ভাব উঠে এলো। তিনি তার পাশে শুতে সাহস পেলেন না। তিনি চুপচাপ একটি বালিশ নিয়ে স্টাডি রুমে চলে গেলেন। সারা রাত আলোতে বসে রইলেন। সকাল এবং সেই নগ্ন সত্যের জন্য অপেক্ষা করতে থাকলেন, যা কাল সকালে প্রকাশিত হতে চলেছে। পরের দিন সকালে ডায়মন্ড টাওয়ারের ব্যক্তিগত গ্যারেজে পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। আন্না গাড়ি কোম্পানির দুজন সেরা প্রযুক্তি বিশেষজ্ঞকে ডেকেছিলেন, যাদের সাথে তার স্বামীর কোনো সম্পর্ক ছিল না। এসইউভিটিকে একটি লিফটে তোলা হলো। আন্না হাত গুটিয়ে কালো চশমার পিছনে তার তীক্ষ্ণ চোখ দিয়ে মেকানিকদের প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখলেন। তিনি তার স্বামীকে মিথ্যা বলেছিলেন যে তিনি রাতে কোম্পানিতেই ছিলেন ফাইল প্রস্তুত করার জন্য, এবং গাড়িতে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছিল, তাই সেটিকে বেসমেন্টেই রেখে এসেছেন। 15 মিনিটের পরীক্ষার পর প্রধান মেকানিক গাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। তার মুখ তেল আর গ্রিজে সানা ছিল, কিন্তু ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তার দস্তানা খুলল, আন্নার সামনে এলো। তার কাঁপতে থাকা কণ্ঠে উত্তেজনা লুকানো ছিল না। চেয়ারম্যান ম্যাডাম, আপনি সত্যিই খুব ভাগ্যবান। কেউ ব্রেক সিস্টেমের সাথে কারসাজি করেছে, কিন্তু পদ্ধতিটি অত্যন্ত নিষ্ঠুর এবং চালাকিপূর্ণ। আন্না তার মুঠি শক্ত করলেন। তার নখ তার ত্বকে গেঁথে গেল, যাতে তিনি শান্ত থাকতে পারেন। বিস্তারিত বলুন, তারা কি করেছে? মেকানিক ঢোক গিলল এবং প্রযুক্তিগত ভাষায় কিন্তু সবচেয়ে সহজ উপায়ে বুঝিয়ে বলল, তারা ব্রেক লাইন কাটেনি। যদি তারা লাইন কাটত, তাহলে তুমি ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথেই ড্যাশবোর্ডে সতর্ককারী আলো জ্বলে উঠত এবং তুমি জানতে পারতে যে গাড়ি খারাপ। এই লোকটি একটি রেঞ্জ দিয়ে ব্রেক অয়েল লাইনের ব্লিড নিপিলটিকে আলগা করে দিয়েছে। এটি পুরোপুরি আলগা ছিল না, শুধু এতটুকু যে প্রতিবার যখন তুমি ব্রেক চাপতে, তখন তেল চুইয়ে পড়ত। সে একটু থামল, যাতে আন্না বিপদের গুরুত্ব বুঝতে পারেন। তারপর বলতে থাকল, এই পরিস্থিতিতে শহরে ধীর গতিতে গাড়ি চালানোর সময় প্রথম 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ব্রেক ঠিকমতো কাজ করত, কিন্তু যখন তুমি হাইওয়েতে যেতে বা ঘাট থেকে নামা শুরু করতে, তখন ক্রমাগত ফুটোর কারণে তেলের চাপ দ্রুত কমে যেত। সেই সময় ব্রেক প্যাডেল পুরোপুরি কাজ করা বন্ধ করে দিত। যখন তুমি ব্রেক চাপতে, তখন তোমার মনে হতো যেন তুমি হাওয়ায় পা মারছ। 80 বা 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে, বিশেষ করে লোনাভালা ঘাটে যেমন তোমার সময়সূচি ছিল, একটি ভয়ঙ্কর দুর্ঘটনা 100% নিশ্চিত ছিল। আন্না টলমল করে উঠলেন এবং পাশের একটি টেবিল ধরে দাঁড়াতে পারলেন। এটি ভাঙচুর ছিল না, এটি ছিল সময় এবং স্থানের সতর্কতামূলক গণনার সাথে একটি হত্যার জাল। অপরাধী চেয়েছিল তিনি মারা যান, কিন্তু একটি সড়ক দুর্ঘটনার মতো, যাতে কেউ সন্দেহ না করে, কোনো তদন্ত না হয়। সে চেয়েছিল তিনি আইনিভাবে এবং বেদনাদায়কভাবে মারা যান। সেই লোকটি অন্য কেউ ছিল না, সে ছিল সেই মানুষ যাকে তিনি গত 5 বছর ধরে তার স্বামী বলে হাসছিলেন। কিন্তু আন্নার মেকানিকের কথার চেয়েও বেশি কিছু দরকার ছিল। তার প্রমাণ দরকার ছিল। তিনি সেই প্রতারকের আসল মুখ নিজের চোখে দেখতে চেয়েছিলেন। হঠাৎ তার মনে একটি ধারণা এলো। এই গাড়িটি ছিল একটি বিশেষ আমদানি করা ভার্সন, যাতে একটি উন্নত 360 ডিগ্রি ক্যামেরা নিরাপত্তা নজরদারি ব্যবস্থা ছিল। এই সিস্টেমের বিশেষত্ব ছিল যে এটি একটি আলাদা ব্যাকআপ ব্যাটারি ব্যবহার করত, যা গাড়ির ইঞ্জিন বন্ধ থাকার সত্ত্বেও 24 ঘন্টা 7 দিন ক্রমাগত রেকর্ডিং এবং অডিও রেকর্ড করতে পারত। এর উদ্দেশ্য ছিল চুরি এবং ভাঙচুর প্রতিরোধ করা। এটি এমন একটি সুবিধা ছিল যা আন্না গাড়ি কেনার সময় অতিরিক্তভাবে ইনস্টল করতে বলেছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোহান, যে কেবল বাহ্যিক রূপ নিয়ে চিন্তিত ছিল এবং প্রযুক্তি সম্পর্কে কিছুই জানত না,
সে এটির অস্তিত্ব সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিল না। ক্যামেরা হার্ড ড্রাইভ এখনই আমার জন্য বের করুন, আন্না আদেশ দিলেন। তার কণ্ঠ এত ঠান্ডা ছিল যে মেকানিকরাও কেঁপে উঠল। 10 মিনিট পরে আন্না সিকিউরিটি কন্ট্রোল রুমে একা বসেছিলেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তার সামনে একটি কম্পিউটার স্ক্রিন ছিল যা একটি কালো মেমোরি কার্ড থেকে বের করা ডেটা প্রদর্শন করছিল। তিনি মাউসকে গতরাতের 10:30-এর টাইম স্ট্যাম্পে নিয়ে গিয়ে ক্লিক করলেন। তার কাঁপতে থাকা হাতগুলো প্লে বাটন চাপল। উচ্চ রেজলিউশনের স্ক্রিনে বেসমেন্টের হলুদ আলোর নিচে দৃশ্য কি স্ফটিকের মতো পরিষ্কার ছিল। রোহান আবির্ভূত হলো। সে একজন চোরের মতো ভয় পেয়ে চারিদিকে তাকালো। তারপর হাতে একটি টুলবক্স নিয়ে দ্রুত গাড়ির নিচে ঢুকে গেল। নিচের কোণের ক্যামেরা তার মুখ পুরোপুরি ক্যামেরাবন্দি করল। ঘামে ভেজা, তার দাঁতগুলো কামড়ানো ছিল। তার অখে এক উন্মত্ত এবং ঘৃণিত ভাব ছিল। সে ঘোরালো, সে মোড়ালো, সে প্রতিটি নাটে এক ভয়ঙ্কর দক্ষতার সাথে আলগা করল, যা প্রমাণ করে যে সে এটির খুব ভালোভাবে অনুশীলন বা অধ্যয়ন করেছিল। কিন্তু যেটি আন্নাকে পুরোপুরি ভেঙে দিল সেটি চিত্র নয়, বরং শব্দ ছিল। গাড়ির অত্যন্ত সংবেদনশীল অডিও রেকর্ডিং সিস্টেম রোহানের পকেট থেকে বাজতে থাকা ফোনের রিংটোনটি রেকর্ড করে নিয়েছিল যখন সে গাড়ির নিচে শুয়েছিল। সে স্পিকার ফোন চালু করল, কাজ করতে করতে কথা বলল। হ্যালো, আমি এখানে আছি, হয়ে গেছে প্রিয়, পরিকল্পনা অনুযায়ী নাট আলগা করে দেওয়া হয়েছে। রোহানের কণ্ঠস্বর কোনো কম্পন ছাড়াই বরং এক অসুস্থ আনন্দে ভরা ছিল। এবং তারপর অন্য পাশ থেকে একটি তীক্ষ্ণ নারীর কণ্ঠস্বর, এত পরিচিত যে আন্নার শরীরের প্রতিটি কোষ তাকে চিনতে পারল। জবাবে বলল, এটি কোনো অপরিচিত প্রেমিকার কণ্ঠস্বর ছিল না। এই কণ্ঠস্বর গত 20 বছর ধরে আন্নার সাথে ছিল, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যখন তারা একসাথে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল। এটি ছিল প্রিয়া শর্মা, গ্রুপের আর্থিক পরিচালক, সবচেয়ে ভালো বন্ধু, যাকে আন্না তার নিজের বোন বলে মনে করতেন। সেই ব্যক্তি যার কাছে পুরো কোম্পানির ভাণ্ডারের চাবি ছিল। খুব ভালো, আমার প্রিয়। প্রিয়ার হাসির আওয়াজ ভাঙা কাঁচের মতো আন্নার হৃদয়ে বিঁধে গেল। আমি সময়সূচি দেখে নিয়েছি। আগামীকাল দুপুরে সে লোনাভালা ঘাট দিয়ে প্রায় 4টে নাগাদ বার হবে। সেই সময় প্রায়শই কুয়াশা থাকে, একটি আদর্শ খাদে পড়ে যাওয়ার সুযোগ। তুমি ওয়াইন তৈরি রেখো। কাল যেই দুর্ঘটনার খবর ঘোষিত হবে, ভিরাড্ডোর সমস্ত সম্পত্তি এবং সেই বাংলো আনুষ্ঠানিকভাবে আমাদের হয়ে যাবে। আমি শুধু তারই অপেক্ষা করছি। রোহান হেসে গাড়ির নিচ থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, আমার দম বন্ধ হয়ে আসে সেই লোহার মহিলার সাথে থাকতে। সে সবসময় কৃতজ্ঞতা দেখায়, সব সময় আমাকে ছোট করে। আমি সেই অহংকারী মুখটাকে খাদে গভীরভাবে পিষ্ট হতে দেখতে চাই। তুমি শেয়ার হস্তান্তরের কাগজপত্র তৈরি রেখো। চিন্তা করো না, আমি সব কিছু সামলে নিয়েছি। এখন তাড়াতাড়ি বাড়ি যাও, পাছে সে সন্দেহ করে। লাভ ইউ, আমার রাজা। ভিডিওটি তখনই শেষ হলো যখন রোহান শীষ দিতে দিতে চলে গেল। সেই গাড়িটিকে, সেই চলন্ত কফিনটিকে, যা সে তার স্ত্রীর জন্য তৈরি করেছিল, অন্ধকারে একা ফেলে রেখে গেল। আন্না স্ক্রিনের সামনে গতিহীন বসেছিলেন। কম্পিউটার কালো হয়ে গেছিল। তিনি কাঁদলেন না। এই ব্যথা কাঁদার জন্য অনেক বড় ছিল। তার পেট থেকে এক তীব্র বমি বমি ভাব উঠল এবং সরাসরি তার গলা পর্যন্ত চলে এলো, যার ফলে তিনি নিজেকে আটকাতে পারলেন না এবং বাথরুমে গিয়ে বমি করতে শুরু করলেন। তিনি এমনভাবে বমি করলেন যেন তিনি তার সমস্ত অন্ত্র বের করে দিতে চান, সেই ঘৃণাকে বের করে দিতে চান যা তার শরীরকে দখল করে নিচ্ছিল। 20 বছরের বন্ধুত্ব, 5 বছরের দাম্পত্য জীবন, সবই ছিল এক নাটক। তারা কেবল তার পিছন পিছন সম্পর্ক স্থাপন করেনি, বরং তারা তাকে মৃত্যু দিতে তার সারা জীবনের কঠোর পরিশ্রম এবং অশ্রু ছিনিয়ে নেবার জন্য সতর্কতামূলকভাবে পরিকল্পনাও করেছিল। স্মৃতিগুলো ছুরির মতো উঠে এলো। প্রিয়া সবসময় বলতো, আমি শুধু চাই তুমি খুশি থাকো। রোহান সবসময় একজন সন্তুষ্ট স্বামী হবার ভান করত। জানা গেল যে তার পিছন পিছন তারা তাকে সেই মহিলা বলতো। তারা তাকে একটি বাধা মনে করত যাকে দূর করা দরকার। তারা তার ভালোবাসা এবং বিশ্বাসকে তাকে মৃত্যু দেওয়ার একটি অস্ত্রে পরিণত করেছিল। আন্না তার মুখ ধুলো, আয়নায় নিজেকে দেখল। তার মুখ ফাঁকা ছিল, তার চোখ লাল ছিল, কিন্তু তার দৃষ্টির গভীরতায় দুর্বলতা এবং ব্যথা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। একটি অন্য আগুনের জন্য জায়গা তৈরি করছিল। এটি ছিল ঘৃণার আগুন, পরম অক্রোশের। তিনি মারা যাননি। ভগবান এবং সেই লটারি টিকিট বিক্রেতা মেয়েটি তাকে মরতে দেয়নি।
আর যদি তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসে থাকেন তাহলে সেই লোকদের মূল্য দিতে হবে। তিনি তার মুখ মুছলেন, তার ওয়েস্টকোটের কলার ঠিক করলেন। তিনি সেই ভয়ঙ্কর ভিডিওটির সম্পূর্ণ কপির সহ ইউএসবি ড্রাইভটি নিলেন এবং সেটিকে তার হ্যান্ডব্যাগে নিরাপদে রাখলেন। এটি তাদের জন্য মৃত্যুদণ্ড হবে, কিন্তু এখনই নয়। যদি তিনি এটি এখনই প্রকাশ করেন তাহলে রোহানের উপর কেবল ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আসতে পারত, কারণ মারাত্মক ফলাফল হয়নি। প্রিয়া তো সরাসরি অস্বীকার করতে পারত, কারণ সে সরাসরি গাড়ি স্পর্শ করেনি। তাদের কাছে টাকা ছিল, কোম্পানিতে ক্ষমতা ছিল, তারা এটি লুকানোর জন্য ভালো উকিল নিয়োগ করবে। আন্না চাননি যে তারা কেবল কয়েক বছর জেল কাটাক, তারপর তাদের চুরি করা টাকা উপভোগ করার জন্য ফিরে আসুক। তিনি চান যে তারা সব কিছু হারাক। তিনি বিশ্বের সামনে তাদের ভণ্ড মুখগুলো উন্মোচন করতে চান, ঠিক যেমন তারা তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে চেয়েছিল। আন্না নিরাপত্তা কক্ষ থেকে বেরিয়ে এলেন। তার সেক্রেটারিকে ফোন করার জন্য তার ফোন বের করলেন। তার গলার স্বর তার স্বাভাবিক ঠান্ডা দৃঢ়তায় ফিরে এসেছিল, কিন্তু এক মারাত্মক হুমকি তাতে ভরা ছিল। আজ দুপুরে লোনাভালা ভ্রমণ বাতিল করে দাও। সবাইকে বলে দাও যে আমার রক্তচাপ কমে গেছে, আমার কিছুদিন বিশ্রাম দরকার, এবং আমার ব্যক্তিগত উকিলকে একটি গোপন জায়গায় আমার সাথে দেখা করার জন্য ডাকো, এখনই। লিফটের দরজা বন্ধ হয়ে গেল। সেই নারীর মুখটি আড়াল করে দিল, যার মানবতা থেকে শেষ বিশ্বাসও ছিনিয়ে নেওয়া হয়েছিল। কোটিপতি মহিলার অস্তিত্বের লড়াই এবং দুষ্টদের মুখের মুখোশ খোলার যাত্রা সবেমাত্র শুরু হয়েছিল। পরের দিনের সকালের সূর্য স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে আসছে বলে মনে হচ্ছিল। রোজ হিল বাংলোর ভারী পুরু পর্দা ভেদ করে ক্ষীণ রোদ ছিটকে আসছিল, যা স্থানটিতে একটি বিষণ্ণ বাদামি রং ভরে দিচ্ছিল, ঠিক তার মালিকের মেজাজের মতো। আন্না সারারাত স্টাডি রুমে জেগেছিলেন, একটি বরফের মূর্তির মতো গতিহীন বসে। তার চোখ ফোলা ছিল, কিন্তু তার দৃষ্টি ছিল ছুরির মতো তীক্ষ্ণ। তিনি নিচ থেকে পরিচিত পদধ্বনি শুনলেন, বাসনপত্রের ঠোকাঠুকির শব্দ এবং হালকা শীষেরও আওয়াজ। একজন ব্যক্তির আওয়াজ যে তার স্ত্রীর মৃত্যুর খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আন্না একটি গভীর শ্বাস নিলেন, তার অনিয়ন্ত্রিত শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তিনি উঠলেন এবং বাথরুমে গেলেন। তার মুখে বরফের মতো ঠান্ডা জলে ছিটা দিলেন, যাতে ক্লান্তি এবং সেই ঘৃণা যা তার প্রতিটি লোমকূপ থেকে লেগেছিল তা ধুয়ে যায়। আজ তাকে তার জীবনের সবচেয়ে কঠিন চরিত্রে অভিনয় করতে হবে, একজন সুখী সরল স্ত্রীর চরিত্র যে তার মাথার উপর ঝুলে থাকা মৃত্যুর তলোয়ার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। তিনি সামান্য হালকা লিপস্টিক লাগালেন তার ফ্যাকাশে ঠোঁট লুকোনোর জন্য। তারপর ইচ্ছাকৃতভাবে ক্লান্ত ধীর গতিতে সিঁড়ি বেয়ে নামলেন। ডাইনিং টেবিলের রোহান কাপড় আগে থেকেই একটি জমকালো ইউরোপীয় ধাঁচের প্রাতরাশ তৈরি করে রেখেছিল, যা নিয়ে সে প্রায়শই গর্ব করত। আন্নাকে দেখে সে দ্রুত চেয়ার টানার জন্য ছুটে এলো। তার মুখে একটি নিখুঁত স্নেহপূর্ণ হাসি ছিল, তার চোখে একটি নকল উদ্বেগ ঝালসে উঠছিল, যা আন্নার পেটে আবার মোচড় তৈরি করল। তুমি উঠে গেছ? তোমাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে। আমি তোমার জন্য তালা কমলার রস বের করেছি, এটা খেয়ে নাও যাতে তুমি শক্তি পাও এবং লোনাভালার জন্য ড্রাইভ করতে পারো। রাস্তাটা অনেক লম্বা। রোহান কমলার রসের গ্লাসটি আন্নের দিকে বাড়িয়ে দিল। তার হাত আলতো করে তার হাত স্পর্শ করল, সেই স্পর্শ যা তাকে একসময় উষ্ণ এবং নিরাপদ অনুভব করাতো, এখন সাপের চামড়া স্পর্শ করার মতোই ঠান্ডা মনে হলো। আন্নার মনে গতরাতের ছবি ভেসে উঠল। এই হাতগুলোই রেঞ্জ ধরে গাড়ির ব্রেক নাট আলগা করেছিল। এই হাতগুলো দিয়েই সে তাকে প্রতারণার বিষ মেশানো কমলার রস পান করাচ্ছিল। তিনি গ্লাসটির দিকে তাকিয়ে রইলেন, তার গলায় উঠে আসা বমি বমি ভাব দমন করার চেষ্টা করলেন। সে কি চেয়েছিল যে তিনি সুস্থ বোধ করুন, যাতে তার খাদে লাফ দেওয়ার জন্য যথেষ্ট শক্তি থাকে? আন্না আলতো করে গ্লাসটি একপাশে সরিয়ে দিলেন। তার হাত দিয়ে তার কপাল মালিশ করতে করতে তার গলার কণ্ঠ ফিসফিস করে আসছিল এবং দুর্বল ছিল, কিন্তু প্রত্যেকটি শব্দ সাবধানে বেছে নেওয়া হয়েছিল। প্রিয়, আমার মনে হয় না আমি এখন লোনাভালা যেতে পারবো। কাল রাত থেকে আমার হার্ট খুব দ্রুত স্পন্দিত হচ্ছে এবং আমার মাথা এমনভাবে বনমন করছে যেন কেউ হাতুড়ি মারছে। আমার ভয় হচ্ছে যে আমি লম্বা ড্রাইভের জন্য যথেষ্ট সচেতন নই। সেই মুহূর্তে আন্না রোহানের মুখের প্রতিটি ছোট পরিবর্তন মনোযোগ সহকারে দেখলেন। তার ঠোঁটের হাসি এক মুহূর্তের জন্য জমে গেল। তার চোখে হতাশা এবং অতিরিক্ত উত্তেজনার একটি ঝলক দেখা গেল। সে একটি কৃত্য অনুষ্ঠানের স্ক্রিপ্ট তৈরি করেছিল, বাড়িতে একটি শান্তিপূর্ণ সকালের নয়। তার হত্যার পরিকল্পনার ব্যর্থতার অর্থ ছিল, যদি গাড়িটি আবার পরীক্ষা করা হয়
তাহলে তার ধরা পড়ার ঝুঁকি ছিল। কেন কেন এমন? রোহান তার উত্তেজনা লুকোনোর চেষ্টা করতে করতে তোতলালো। তুমি তো সবসময় সুস্থ থাকো, অথবা আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে চলি। এই ভ্রমণটি খুব গুরুত্বপূর্ণ, তুমিই বলেছিলে যে এটি এড়ানো যাবে না। তার আগ্রহ তার ভেতরের কালো উদ্দেশ্যগুলোকে আরও উন্মোচিত করে দিল। সে চেয়েছিল যে তিনি যে কোনো মূল্যে সেই গাড়িতে ওঠেন, সেই নিজেই ড্রাইভ করুক বা তিনি ড্রাইভ করুন। যদি সে ড্রাইভ করত তাহলে সে নিশ্চিতভাবে খাদে পড়ার আগে গাড়ি থেকে লাফ দেওয়ার উপায় জানত, অথবা সে এমন একটি দুর্ঘটনার মঞ্চ তৈরি করত যাতে সে কেবল সামান্য আঘাত পেত যখন তার জীবন চলে যেত। আন্না অতিরিক্ত ক্লান্তির অভিনয় করে মাথা নাড়লেন। না, এটা সম্ভব নয়। আমি খুব ক্লান্ত, আমি কোথাও যেতে চাই না। আমি ইতিমধ্যে আমার সেক্রেটারিকে ফোন করে সময়সূচি বাতিল করতে বলেছি। আমি গাড়িটিকেও আবার সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছি এবং সেটিকে বিক্রি করে দেব। সম্প্রতি এটি থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, আমার এটির ওপর ভরসা নেই। বিক্রি শব্দটি শুনে রোহানের মুখ সাদা হয়ে গেল। সে হঠাৎ উঠে দাঁড়ালো, যার ফলে টেবিলের ওপর থেকে কফির কাপ পড়ে গেল। বিক্রি করে দেবে? তুমি সেটিকে বিক্রি করছো কেন? গাড়িটি তো নতুন, আর তুমি সেটিকে কোন গ্যারেজে পাঠিয়েছ? আমাকে গিয়ে দেখতে দাও। আজকাল মেকানিকরা খুব প্রতারক হয়। তার স্বামীর বিচলিত অবস্থা দেখে আন্না মনে মনে হাসলেন। মাছ ফুটন্ত জলের উত্তাপের বুঝতে পেরেছিল। তিনি চোখ বন্ধ করার এবং চেয়ারের পিছনে হেলে পড়ার অভিনয় করলেন। আমি বিল্ডিংয়ের গার্ড সিং সাহাবকে কোম্পানিকে ডাকতে বলেছি, তোমার চিন্তা করার দরকার নেই। আমি এখন আমার রুমে বিশ্রাম নিতে যাচ্ছি, তুমি কাজে যাও। আন্না রোহানকে ডাইনিং রুমের মাঝখানে তার নিষ্ঠুর পরিকল্পনার ভাঙা টুকরোগুলো নিয়ে একা ফেলে গেলেন। যেই তার পিঠ সিঁড়ির পিছনে অদৃশ্য হল, তিনি একটি কোণে লুকিয়ে গেলেন এবং নিচে উকি দিলেন। রোহান দ্রুত তার ফোন বের করল। তার আঙুলগুলো অতিরিক্ত উত্তেজনার সাথে স্ক্রিনে দ্রুত চলছিল। সে নিশ্চয়ই তার রানী প্রিয়া শর্মাকে পরিস্থিতির রিপোর্ট করার জন্য বার্তা পাঠাচ্ছিল। নিজের রুমে ফিরে এবং দরজা বন্ধ করার পর আন্না অবশেষে তার টানটান শরীরকে শিথিল করলেন। তিনি মেঝেতে পড়ে গেলেন, দম বন্ধ করা অশ্রু গড়িয়ে পড়ল। কেন? এই প্রশ্নটি তার মাথায় ঘুরতে থাকল। তার সংগ্রামের শুরুর দিনগুলোর কথা মনে পড়ল। সেই সময় রোহান ছিল শুধু একজন সামান্য প্রশাসনিক কেরানি, যখন তিনি ইতিমধ্যেই বিক্রয় ব্যবস্থাপক ছিলেন। তিনি তার নম্র, বিনয়ী স্বভাবের প্রেমে পড়েছিলেন। তিনি তার টাকা এবং সংযোগ ব্যবহার করে তাকে একজন সফল ব্যবসায়ীর মুখোশ পরিয়েছিলেন, তাকে প্রশাসনিক পরিচালকের পদে উন্নীত করেছিলেন, যাতে সে তার স্ত্রীর চেয়ে নিজেকে কম মনে না করে। হয়তো এই অতিরিক্ত সুরক্ষা, তার অতিরিক্ত শক্তি অজান্তেই রোহানের পুরুষত্ব কেড়ে নিয়েছিল। সে তার পাশে একটি ছায়ার মতো, একটি জাঁকজমকপূর্ণ পরজীবীর মতো থাকত, এবং প্রিয়া সেই ফাটলটি দেখে নিয়েছিল। প্রিয়া, সবচেয়ে কাছের বন্ধু, যে আন্নার প্রতিটি দুর্বলতা জানত, এই বিয়েতে সৌন্দর্য দিয়ে নয়, বরং রোহানের আহত অহংকারে হাত বুলিয়ে প্রবেশ করেছিল। প্রিয়া রোহানকে একজন রাজার মতো অনুভব করালো, সম্মানিত, আদেশ প্রদানকারী, সেই জিনিসগুলো যা আন্না তার সিদ্ধান্তমূলক স্বভাবের কারণে অজান্তে ভুলে গিয়েছিলেন। রোহানের সম্পর্ক কেবল যৌনতার জন্য ছিল না, বরং সে তার স্ত্রীর ছায়া থেকে বাঁচতে চেয়েছিল। কিন্তু সম্পর্ক একটি বিষয় ছিল, এবং সম্পত্তির জন্য হত্যা করা ছিল সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটি ছিল চরিত্রের চূড়ান্ত পতন। এর জন্য কোনো অজুহাতই গ্রহণযোগ্য ছিল না। নিজেকে খুব বেশিক্ষণ দুঃখে ডুবে থাকতে না দিয়ে তিনি তার অশ্রু মুছে ফেললেন, একটি সাধারণ পোশাক পরলেন, একটি টুপি এবং একটি মুখোশ লাগালেন, এবং পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি একটি শান্ত গলিতে লুকিয়ে থাকা একটি ছোট উকিলের অফিসের সামনে থামার আগে যে কোনো ধরনের নজরদারি এড়াতে বেশ কয়েকটি রাস্তা ঘুরে একটি ট্যাক্সি নিলেন। এটি ছিল অ্যাডভোকেট ভার্মার অফিস, তার বাবার একজন পুরনো বন্ধু, একমাত্র ব্যক্তি যাকে তিনি এই মুহূর্তে আইনিভাবে বিশ্বাস করতে পারতেন। পুরনো কাগজের গন্ধে ভরা ভরে আন্না ভিডিও সহ ইউএসবি ড্রাইভটি টেবিলের ওপর রাখলেন। অ্যাডভোকেট ভার্মা, সাদা চুল এবং চশমার পেছনে তীক্ষ্ণ চোখওয়ালা একজন ব্যক্তি, মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন। তিনি এটি 3 বার দেখলেন, বিশেষ করে কথোপকথনের অডিও রেকর্ডিংটি। তারপর নিজের চশমা নামালেন এবং একটি ভারী শ্বাস নিলেন। আন্না বেটি, তার কণ্ঠস্বর ছিল গম্ভীর, যাতে সত্যিকারের উদ্বেগ ছিল। এই টেপে সম্পত্তির ক্ষতি করা এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা হত্যার চেষ্টার জন্য দৃঢ় প্রমাণ। কিন্তু কি আঙ্কাল, এটা কি তাদের জেলে পাঠানোর জন্য যথেষ্ট নয়? আন্না অধীর আগ্রহে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর হতাশায় কাঁপতে লাগল।
রোহান কাপুরকে গ্রেফতার করার জন্য যথেষ্ট, নিশ্চিতভাবে। কিন্তু তাকে সংগঠিত হত্যার জন্য সর্বোচ্চ দণ্ড দিয়ে দোষী সাব্যস্ত করা খুব কঠিন হবে, কারণ মারাত্মক ফলাফল হয়নি। সে দাবি করতে পারে যে সে কেবল তোমাকে ভয় দেখাতে চেয়েছিল, বা শুধু গাড়ির ক্ষতি করতে চেয়েছিল যাতে তুমি ব্যবসায়িক ভ্রমণে যেতে না পারো। তার উকিল এই বিষয়টি ব্যবহার করে অভিযোগটিকে সম্পত্তির ক্ষতি করার পর্যায়ে নামিয়ে আনবে। এবং এর চেয়েও খারাপ, প্রিয়া শর্মা, শ্রীভার্মা স্ক্রিনের দিকে ইশারা করলেন। সে ভিডিওতে দেখা যায় না, কেবল ফোন স্পিকারের মাধ্যমে তার কণ্ঠস্বর। সে পুরোপুরি অস্বীকার করতে পারে, বলতে পারে যে এটি অন্য কারোর কণ্ঠস্বর, বা বলতে পারে যে সে শুধু মজা করছিল এবং জানত না যে রোহান সত্যিই এমন করবে। তুমি জানো তো, শব্দ বাতাসে উড়ে যায়, কোনো লিখিত প্রমাণ নেই, কোনো সরাসরি পদক্ষেপ নেই। তাকে হত্যায় সহ অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করা খুব কঠিন। আন্না স্তব্ধ ছিলেন। তিনি ভেবেছিলেন যে তার হাতে তুরুপের তাস আছে, কিন্তু দেখা গেল যে আইনের এর চেয়ে অনেক বেশি কিছু দরকার ছিল। এবং একটি বড় সমস্যা আছে, অ্যাডভোকেট ভার্মা গুরুতর চোখ নিয়ে বলতে থাকলেন। সম্পত্তি। যদি তুমি এখনই মামলা করো, তাহলে তারা জানতে পারবে যে তারা ফাঁসে হয়ে গেছে। তদন্ত এবং মামলার সময়, যা 1 বছর পর্যন্ত চলতে পারে, প্রইরা এবং রোহান ভিরার্ডোর সমস্ত সম্পত্তি বিদেশে স্থানান্তরিত করে দেবে। তারা শেল কোম্পানির মাধ্যমে টাকা পাচার করতে পারে, প্রকল্পগুলোকে সস্তায় স্থানান্তরিত করতে পারে, তোমার গ্রুপকে একটি ফাঁপা খোলসে পরিণত করতে পারে। আদালত যখন রায় দেবে, তুমি মামলা জিততে পারো, কিন্তু তোমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে যাবে। তারা কিছু বছর জেলে কাটবে, তারপর বাইরে এসে লুকিয়ে রাখা টাকা দিয়ে বিলাসী জীবন যাপন করবে। অ্যাডভোকেট ভার্মার প্রতিটি বিশ্লেষণ কফিনে পেরেক ঠোকার কাজ করল। আন্নার উপলব্ধি হল যে তিনি একটি দাবা খেলার জালে আটকে গেছেন, যেখানে একটি ভুল চালে তিনি সব কিছু হারাবেন। তাড়াহুড়ো করে নেওয়া প্রতিশোধ ক্ষণস্থায়ী তৃপ্তি ছাড়া আর কিচ্ছু আনবে না। তার একটি বড় জালের দরকার ছিল, একটি এমন ফাঁদ যা কেবল ইঁদুরকে ধরবে না, বরং তার পুরো গর্তকে ধরবে এবং আমার ঘাম এবং রক্তের প্রতিটি পয়সা ফিরিয়ে আনবে। তাহলে আমার কি করা উচিত? আন্না জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর শান্ত, শীতল এবং হিসেবি হয়ে উঠল। আপনাকে তাদের অপরাধটি সম্পন্ন করতে দিতে হবে। হত্যার অপরাধ নয়, বরং আত্মসাৎ, অর্থপাচার এবং প্রতারণার অপরাধ। অ্যাডভোকেট ভার্মা জোর দিয়ে বললেন। তাদের নিরাপদ বোধ করা দরকার। তাদের বিশ্বাস করতে হবে যে আপনাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা আপনি নিয়ন্ত্রণ হারিয়েছেন। শিকার যখন সবচেয়ে অসতর্ক থাকে, তখনই সে সবচেয়ে বড় ভুলটি করে। আপনার টাকার প্রবাহ, প্রতারণামূলক অ্যাকাউন্ট, জাল স্বাক্ষরের প্রমাণ দরকার। তখনই আমরা একসাথে পুরো চক্রটিকে ধরব, যাতে তাদের পালানোর কোনো পথ না থাকে। উকিলের কার্যালয় থেকে ফিরে আন্না অন্য মানুষ ছিলেন। আর কোনো বিভ্রম বা ভয় ছিল না, বরং ব্যবসার সেই তীক্ষ্ণতা ছিল যা নিষ্ঠুর ব্যবসায়িক জগতে অভ্যস্ত। তিনি তার নিজের স্বামী এবং প্রিয় বন্ধুর সাথে ইঁদুর বিড়াল খেলার সিদ্ধান্ত নিলেন। যদি তারা তাকে মৃত দেখতে চায়, তবে তিনি তাদের ইচ্ছা অনুযায়ী মরবেন, কিন্তু এটি হবে ধারণা এবং ইচ্ছাশক্তির এক ধীর মৃত্যু, যাতে তারা আত্মতৃপ্ত এবং অসতর্ক হয়ে পড়ে। সেই দিন থেকে রোজহিল বাংলো একটি নাটকের মঞ্চে পরিণত হল। আন্না অজানা কারণে সৃষ্ট মাথা ব্যথার অভিযোগ আরও বেশি করে করতে শুরু করলেন। তিনি প্রায়শই ছোটখাটো বিষয় ভুলে যেতেন, যেমন চাবি কোথায় রেখেছেন বা এইমাত্র কি বলেছেন। খাবার সময় তিনি ইচ্ছে করে তার চপস্টিক ফেলে দিতেন। তার হাত এমনভাবে কাঁপত যেন তিনি গুরুতর স্নায়ুবিক ভাঙন বা নার্ভাস ব্রেকডাউনে ভোগছেন। কোম্পানিতে নাটকটি আরও উচ্চস্তরে নেওয়া হলো। বোর্ড মিটিংয়ের সময় আন্না ঝিমিয়ে বসে থাকতেন। তার চোখ শূন্যতায় তাকিয়ে থাকত এবং কখনো কখনো কেউ তার নাম ডাকলে তিনি চমকে উঠতেন। তিনি প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রিয়ার হাতে তুলে দিলেন, না পড়েই কাগজে স্বাক্ষর করে দিতেন এবং কখনো কখনো নিজের নামও ভুল লিখতেন, যা সচিবকে ঠিক করতে হতো। আন্নার এই পরিবর্তন দ্রুত সেই প্রতারক দম্পতির নজরে এলো। রোহান এবং প্রিয়া খুব খুশি ছিল। তারা ব্যক্তিগত বৈঠকে ফিসফিস করত, একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাত। তারা বিশ্বাস করত যে এই স্বাস্থ্যগত ধাক্কা, যাকে তারা আন্নার অতিরিক্ত কাজের চাপ বা সেই ঘুমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলে মনে করত, যা রোহান লুকিয়ে প্রতিদিন রাতে আন্নার দুধে মিশিয়ে দিত, তা কাজ করছে। সে প্রায় শেষ। লিফটে রোহানকের কানে ফিসফিস করল প্রিয়া, যখন তারা একা ছিল। তার কণ্ঠে ছিল তাচ্ছিল্য এবং বিজয়ের ভাব। এবার সময় এসেছে তুমি একজন সহায়ক স্বামীর ভূমিকা নাও। স্বাস্থ্যগত কারণে তাকে তোমাকে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি করাও। আমি আইনি কাগজপত্রের দিকটা দেখব, যাতে আমরা ধীরে ধীরে আকর্ষণীয় প্রকল্পগুলো আমাদের শেল কোম্পানিতে স্থানান্তর করতে পারি। আমি জানি
এখন তার সরল মুখ দেখে আমার হাসিও পাচ্ছে, আবার দয়াও পাচ্ছে। ভেবেছিলাম কত শক্তিশালী সে, কিন্তু দেখা গেল যে রিয়েল এস্টেটের রানীও স্বাস্থ্য ছাড়া শুধু একজন দুর্বল মানুষ। আন্না সব কিছু জানতেন। রোহানের অফিসে গোপনে লাগানো ছোট ক্যামেরা এবং রেকর্ডার, যিনি তার স্বামীর যত্ন নেবার অজুহাতে পরিষ্কার করতে গিয়ে লাগিয়েছিলেন, সেই সব নোংরা কথা রেকর্ড করে নিয়েছিল। প্রতি রাতে যখন তিনি অন্ধকার ঘরে এই ফুটেজগুলো দেখতেন, তখন আন্নাকে রাগে চিৎকার করা থেকে বিরত রাখতে নিজের ঠোঁট রক্ত বের হওয়া পর্যন্ত কামড়ে ধরতে হতো। তিনি তার কষ্টের ওপর হাসতে দেখলেন। তিনি তাদের শকুনের মতো তার সারা জীবনের উপার্জন ছিঁড়ে নেওয়ার পরিকল্পনা করতে দেখলেন। কিন্তু এই নাটকের একটি সীমা ছিল। আন্না উপলব্ধি করলেন যে তিনি যত ভালো অভিনেত্রীই হন না কেন, তিনি এখনও নেকড়েদের মধ্যে একা। কোম্পানির প্রতিটি কর্মচারী, সহকারী থেকে শুরু করে প্রধান হিসাব রক্ষক পর্যন্ত প্রিয়া দ্বারা কেনা হয়েছিল বা ম্যানিপুলেটেড করা হয়েছিল। আর্থিক রেকর্ডে আন্না করা যে কোনো তদন্ত সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হতো। তিনি ছিলেন এমন একজন সেনাপতি যার সমস্ত সৈন্য কেড়ে নেওয়া হয়েছে, নিজের দুর্গেই বন্দী। খেলাটি পাল্টাতে হলে তার এই দাবাবোর্ডের বাইরের ঘুড়ির প্রয়োজন, তার অদৃশ্য চোখের প্রয়োজন, যা সেই জায়গায় প্রবেশ করতে পারে যেখানে তিনি পৌঁছতে পারেন না। তার এমনজন আর্থিক মস্তিষ্কের দরকার যে প্রিয়াকে ঘৃণা করে, যাতে সে জালিয়াতিপূর্ণ রিপোর্টের পাহাড়ের মধ্যেকার অসঙ্গতিগুলো দেখতে পারে। বিশাল বেডরুমের একাকী অন্ধকারে যখন তার প্রতারক স্বামীর নাক ডাকা নিয়মিতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল, আন্নার হঠাৎ দুটি মুখের কথা মনে পড়ল। একটি সেই বৃষ্টির রাতে বেসমেন্টে লটারি টিকিট বিক্রেতা মেয়েটির উজ্জ্বল দৃঢ় চোখ, সেই জীবন রক্ষাকারীর যার নাম তিনি এখনও জানতে পারেননি। অন্যটি অদিতি রাও, প্রতিভাবান প্রাক্তন অডিট টিম লিডার, যাকে 3 বছর আগে প্রিয়া মিথ্যে অভিযোগে অপমানিত করে চাকরি থেকে বরখাস্ত করেছিল। একটা বাহসী পল্টা হামলার পরিকল্পনা আন্নার মনে তৈরি হতে লাগল। এবার সময় এসেছে চেয়ারম্যানের গ্ল্যামারাস আলো থেকে বেরিয়ে এসে অন্ধকারে পা দেওয়ার, সমাজ দ্বারা পরিত্যক্তদের সাথে হাত মেলানো এবং খাতের গভীর থেকে ন্যায় বিচারের এক জোট তৈরি করা। এই লড়াই এখন তার একার নয়, বরং সেই দমিত মানুষদের যারা ন্যায় বিচারের দাবিতে উঠে দাঁড়িয়েছে। কাল পাগল স্ত্রীর নাটক শেষ হবে। একটি বড় জাদু দেখানোর পথ তৈরি করার জন্য একটি নিখুঁত অদৃশ্য হওয়া। এই জাদুটি সম্পন্ন করার জন্য আন্নাকে একজন শক্তিশালী চেয়ারম্যানের জাঁকজমকপূর্ণ খোলস খুলে ফেলতে হয়েছিল এবং শহরের সবচেয়ে অন্ধকার কোণগুলোতে মিশে যেতে হয়েছিল, যেখানে আকাশচুম্বী অট্টালিকার নিয়নের আলো পৌঁছতে পারে না। তিনি তার দামি ডিজাইনার পোশাকগুলো খুলে রাখলেন এবং একটি পুরনো বাজার থেকে কেনা একটি পুরানো উইন্ড ব্রেকার জ্যাকেট পরে নিলেন। তিনি একটি বেসবল ক্যাপ পরলেন, যা তার অর্ধেক মুখ ঢেকে দিল, এবং একটি মাস্ক শক্ত করে পরে নিলেন। এখন তিনি আর জাঁকজমকপূর্ণ আন্না মেহরা নন। তিনি কেবল একজন সাধারণ মহিলা ছিলেন, যিনি শ্রমিক শ্রেণীর ভিড়ে লুকিয়েছিলেন তার পাল্টা হামলার পরিকল্পনার প্রথম গুরুত্বপূর্ণ টুকরোর সন্ধানে। তার গন্তব্য ছিল সিএম ব্রিজের নিচের এলাকা, যাকে গৃহহীন শিশুদের জন্য ধুলার গ্রাম বলা হতো। বেশ কয়েক ঘন্টা ধরে ফেরিওয়ালাদের জিজ্ঞাসা করার পর আন্না অবশেষে সেই পরিচিত ছোট ছায়াটি খুঁজে পেলেন। মিনা আবর্জনায় ভরা একটি কোণে কুকুরে বসেছিল। তার হাতে অর্ধেক খাওয়া রুটি ছিল। তার বড় গোল চোখ এখনও তার চারপাশের সবকিছুর প্রতি অতিরিক্ত সতর্কতার সাথে জ্বলছিল। যখন সে একজন অপরিচিত ব্যক্তিকে কাছে আসতে দেখল, তখন সে একটি কাঁটাওয়ালা সজারুর মতো কুঁকড়ে গেল। তার অবশিষ্ট লটারি টিকিটের তারা শক্ত করে ধরল, যে কোনো মুহূর্তে পালানোর জন্য প্রস্তুত। আন্না ধীরে ধীরে তার মাস্ক নামালেন, যার ফলে তার মুখটি উন্মোচিত হল, যা যদিও ফ্যাকাশে ছিল তবু একটি মৃদু আভা ছড়াচ্ছিল। এটা আমি, সেই দিনের বেসমেন্টের মহিলা, আন্না আস্তে করে বললেন। তার কণ্ঠে কোনো আদেশের সুর ছিল না, বরং মায়ের মতো উষ্ণতা। মিনা 1 সেকেন্ডের জন্য থামল এবং তারপর তার উপকারীকে চিনতে পারল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে আশা করেনি যে এই ধনী মহিলা এই দুর্গন্ধময় বস্তিতে এসে তাকে খুঁজতে আসবেন। আন্না ফাঁপা ধন্যবাদ নিয়ে বেশি কথা বললেন না। তিনি মিনার পাশে নোংরা মেঝাতে বসলেন, কোনো ঘৃণা ছাড়াই। তিনি মিনাকে গরম চিকেন বিরিয়ানির একটি বাক্স দিলেন এবং সরাসরি কাজের কথা এলেন, তাকে একজন প্রাপ্তবয়স্কর মতো সম্মান করে। আমার তোমার সাহায্য দরকার। এই কাজটি খুব বিপজ্জনক, কিন্তু এটি তোমার জীবন চিরতরে বদলে দেবে। আমি চাই তুমি আমার চোখ এবং কান হও। মিনা বিরিয়ানির বাক্সটি দেখল এবং তারপর আন্নাকে। রাস্তায় বেড়ে ওঠা একটি শিশুর চালাকি তাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিল যে এই মহিলা তার ক্ষুধার চেয়েও বড় বিপদে আছেন। সে মাথা নেড়ে বলল, চিকেনের টুকরো চিবোতে চিবোতে, নিশ্চয়ই, যতক্ষণ আপনি কোনো খারাপ মানুষ না হন। আমি সাহায্য করব। সেই লোকেরা আপনাকে ক্ষতি করতে চায়, তাই না? মিনার উত্তর আন্নার জলে এনে দিল। একটি 10 বছর বয়সী মেয়ে সঠিক এবং ভুলোর পার্থক্য করতে পারত, অন্যদের রক্ষা করতে জানত, অথচ তার স্বামী এবং প্রিয় বন্ধুর মতো শিক্ষিত বিলাসিতায় থাকা মানুষের হৃদয় সাপের মতো ছিল। আন্না মিনাকে একটি ছোট অ্যাপার্টমেন্টে নিয়ে গেলেন, যা তিনি গোপনে সম্প্রতি ভাড়া নিয়েছিলেন।
তাকে স্নান করালেন এবং তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কিনলেন। সেখানেই তিনি মিনাকে তার প্রথম কাজ শেখালেন, ছোট রেকর্ডিং এবং ইমেজিং ডিভাইস ব্যবহার করতে শেখা এবং একটি নিরীহ, ক্ষতিকর নয় এমন শিশুর ভূমিকা পালন করতে শেখা। দ্বিতীয় টুকরোটি ছিল অনেক বেশি কঠিন। আন্মা একটি পুরনো জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সন্ধান করলেন যেখানে অদিতি রাও থাকতেন। সংকীর্ণ গরম ভাড়ার ঘরটি কার্ডবোর্ড এবং প্যাকিং টেপের গন্ধে ভরা ছিল। অদিতি, যিনি একসময় একটি টপ লাইনের অডিটিং ফার্মের গর্বিত প্রধান হিসাব পরীক্ষক ছিলেন, এখন সস্তা অনলাইন প্রসাধনীর প্যাকেজগুলোতে শিপিং লেবেল লাগাচ্ছিলেন। তার চুল আড়াহুড়ো করে খোপা বাঁধা, তার মেকআপ ছাড়া মুখে উদ্বিগ্নতার রেখা স্পষ্ট, কিন্তু তার চোখ এখনও আগের মতোই তীক্ষ্ণ এবং দৃঢ় ছিল। যখন তিনি দরজায় আন্নাকে দেখলেন, তখন অদিতির প্রথম প্রতিক্রিয়া ছিল শত্রুতার। তিনি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করার ইচ্ছা করলেন। অদিতির কাছে ভিরাডোর সাথে যুক্ত যে কেউ 3 বছর আগের সেই কষ্টের কথা মনে করিয়ে দিত, যখন তাকে প্রিয়া ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, যার ফলে তার পেশাগত লাইসেন্স বাতিল হয়েছিল এবং পুরো অর্থনৈতিক শিল্পর দ্বারা তাকে একঘরে করে দেওয়া হয়েছিল। আমি ভিরাডোর লোকেদের সাথে কোনো ব্যবসা করি না, দয়া করে চলে যান, অদিতি ঠান্ডাভাবে বলল, দরজা শক্ত করে ধরে রাখে। আন্না হার মানলেন না। তিনি তার পা দরজার ফাঁকে আটকে দিলেন, ব্যথা সহ্য করেও। তার কণ্ঠ ছিল দ্রুত, আমি ভিরাডোর চেয়ারম্যান হিসেবে আসিনি, আমি প্রিয়া শর্মা এবং রোহন কাপুরের শিকার হিসেবে এসেছি। আমি তোমাকে একটি ছুরি দিতে এসেছি, যাতে তুমি সেই ক্যান্সার কাটতে পারো যা তোমার ক্যারিয়ার নষ্ট করেছে। প্রিয়া শর্মার নাম শুনে অদিতি থেমে গেল। কৌতূহল এবং ঘৃণা তাকে দরজা খুলতে বাধ্য করল। সংকীর্ণ ঘরে আন্না টেবিলের ওপর একটি ট্যাবলেট রাখলেন, যাতে রোহান এবং প্রিয়ার মধ্যকার ঘৃণ্য কথোপকথনের অডিও রেকর্ডিং চলছিল। অদিতি প্রথমে ভ্রু কুচকালেন, তারপর দাঁত পিষলেন এবং অবশেষে তার মুঠি শক্ত করলেন। তিনি টেবিলের ওপর এত জোরে মারলেন যে জিনিসপত্রের স্তূপ নড়ে গেল। বদমাশ, অদিতি চিৎকার করে উঠলেন। তার চোখ আগুন ঝরাচ্ছিল। আমি জানতাম, সেই বছর আমার সন্দেহ হয়েছিল যে সেই ডাইনি নির্মাণ প্রকল্পগুলো থেকে টাকা সরাচ্ছে, কিন্তু আমি প্রমাণ খুঁজে পাওয়ার আগেই সে আমাকে এক যন্ত্রণাদায়ক চালে ফাঁসিয়ে দিল। দেখা গেল যে সে কেবল লোভীই নয়, হত্যা করারও সাহস রাখে। আমার তোমাকে দরকার অদিতি। আন্না সরাসরি সেই নারীর চোখে তাকালেন। আমার কাছে টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমি তোমার মতো অ্যাকাউন্টিংয়ের বইয়ে প্রতারণার কৌশলগুলো বুঝি না। আমার তোমার সাহায্য দরকার, যাতে আমরা তাদের পাচার করা নোংরা টাকা খুঁজে বের করতে পারি। বিনিময়ে আমি তোমার সম্মান পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে সেই পদে ফিরিয়ে আনার যার তুমি যোগ্য। অদিতি আন্নাকে দেখলেন, সেই শক্তিশালী মহিলা যিনি সাহায্যের জন্য ভিক্ষা চাইছেন। তিনি দুটি প্রতারিত জীবনের মধ্যে একটি মিল অনুভব করলেন। একটি ব্যঙ্গাত্মতা হাসি তার ঠোঁটে দেখা গেল। ঠিক আছে, আমি যুক্ত হলাম, তোমার প্রতিশ্রুত পদের জন্য নয়, বরং এই জন্য যে আমি প্রিয়াকে জেলে হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে চাই। অন্ধকারের জোট আনুষ্ঠানিকভাবে গঠিত হল। একজন বিতাড়িত কোটিপতি, একজন বহিষ্কৃত হিসাব পরীক্ষক এবং একজন গৃহহীন শিশুর অদ্ভুত ত্রয়ী সেই রাতেই তাদের পাল্টা হামলার পরিকল্পনা শুরু করে দিল। প্রথম পদক্ষেপ ছিল শত্রুর আস্তানাটিকে একটি স্বচ্ছ কাঁচের বাড়িতে পরিণত করা। আন্না তার অসুস্থ স্ত্রীর ভূমিকার সুযোগ নিয়ে নোংরা এবং অসতর্ক হবার অজুহাতে পুরানো পরিচারিকাকে বরখাস্ত করলেন এবং তার জায়গায় একজন নতুন পরিচারিকাকে রাখলেন, যিনি অদিতির মাসি ছিলেন, একজন গ্রাম্য সরল মহিলা কিন্তু সম্পূর্ণরূপে অনুগত। এবং অবশ্যই মিনাকে গ্রীষ্মের ছুটিতে বাড়ির কাজে সাহায্য করতে আসা একজন দূরের ভাইনিজি হিসাবে পরিচয় করানো হলো। রোজ হিল বাংলোতে মিনার আগমন খুবই স্বাভাবিকভাবেই হলো। তার ছোট শ্যামবর্ণ এবং লাজুক রূপের কারণে মিনা দ্রুত রোহান কাপুর এবং প্রিয়া শর্মার চোখে অদৃশ্য হয়ে গেল। তারা তাকে নিচু চোখে দেখত, এমনকি কোনো সন্দেহ ছাড়াই তাকে ছোটখাটো কাজও করতে দিত। এটাই ছিল তাদের আত্মতুষ্টি এবং অহংকার, তাদের দুর্বলতা। যখন রোহান ফোনে ব্যস্ত থাকত বা প্রিয়া কাজ নিয়ে আলোচনা করতে আসত, তখন মিনা টেবিলের নিচে, বুকশেলফের পেছনে, সোফার ফাটলগুলোতে ধুলো ঝেড়ে দেওয়ার ভান করত। তার ছোট কিন্তু নিপুণ হাতগুলো বিদ্যুতের গতিতে সেই লুকানো কোণগুলোতে মটর দানার আকারের ছোট সোনার চিপ লাগিয়ে দিত, যা খালি চোখে দেখা যেত না। এমনকি বেডরুমের সবচেয়ে ব্যক্তিগত জায়গায় একটি ফায়ার অ্যালার্ম সেন্সর হিসেবে লুকিয়ে রাখা একটি ছোট ক্যামেরাও মিনা ছাদে উঠে সফলভাবে স্থাপন করে দিল। রোজ হিল বাংলোর প্রতিটি কোণে এবং পরে রোহানের অফিসও আন্নার নিয়ন্ত্রণে ছিল।
যখন নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ হল তখন আন্না তার নির্ণায়ক ধোঁয়াশা আক্রমণ করলেন। একটি বিষণ্ণ সকালে একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজাতে বাজাতে রোজ হিল বাংলোর সামনে থামল। আন্নাকে একটি নকল গভীর কোমা অবস্থায় স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়া হলো। একটি অক্সিজেন মাস্ক তার ফ্যাকাশে মুখ ঢেকে রেখেছিল। তার ব্যক্তিগত ডাক্তারের সাথে ঠিক করা চিত্রনাট্য অনুযায়ী, যিনি হাসপাতালে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সত্য জানতেন এবং আন্নার প্রতি কৃতজ্ঞ ছিলেন, তার দীর্ঘস্থায়ী চাপের কারণে গ্রেড 4 হার্ট ফেলিওর ধরা পড়ল এবং তাকে তৎক্ষণাৎ অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুরে স্থানান্তরিত করার প্রয়োজন ছিল। সফলতার সম্ভাবনা ছিল মাত্র 50-50। হাসপাতালের ভিআইপি রুমে সিঙ্গাপুর যাওয়ার আগে অশ্রুসিক্ত একটি ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান হল। রোহান কাপুর আন্নার হাত শক্ত করে ধরে রেখেছিল। চোখে জল বইছিল। তুমি চিন্তা করো না এবং নিজের চিকিৎসা করাও। কোম্পানিতে সবকিছু আমি আর প্রিয়া সামলে নেব। আমি তোমার জন্য অপেক্ষা করব যদি আমাকে সারা জীবন অপেক্ষা করতে হয়। পাশে দাঁড়ানো প্রিয়াও তার রুমাল দিয়ে চোখ মুছছিল। তার কণ্ঠস্বর চাপা ছিল। তোমাকে বাঁচতে হবে আন্না। আমি তোমার জায়গায় ভিরাডোরের দায়িত্ব নেব। তুমি আমার উপর ভরসা করো, তাই না? আন্না বিছানায় শুয়েছিলেন। তার সামনে অভিনয় করা দুটি মুখকে দেখছিলেন। তিনি মনে মনে তাদের ভণ্ডামির ক্ষমতার প্রশংসা করলেন। তিনি দুর্বলভাবে মাথা নাড়লেন। তার কাঁপতে থাকা হাত টেবিলের ওপর আগে থেকে প্রস্তুত থাকা নথিপত্রের স্তূপের দিকে ইশারা করছিল। তার অনুপস্থিতির সময় তার স্বামী এবং আর্থিক পরিচালককে সমস্ত নির্বাহী এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা হস্তান্তরের উইগতপত্র। যেই মুহূর্তে আন্নার কলম কাগজে স্পর্শ করল, তিনি রোহান এবং প্রিয়ার হৃদয়ের আনন্দে নাচতে থাকা অনুভব করলেন। তারা ভাবল যে তারা এইমাত্র গুপ্তধনের চাবি পেল, কিন্তু তারা জানত না যে এটি আসলে মৃত্যুর পরোয়ানা, যা আন্না এইমাত্র তাদের জন্য স্বাক্ষর করেছেন। পূর্ণ ক্ষমতা দিয়ে আন্না তাদের ভেতরের লোভী দানোয়ারটিকে খুলে দিয়েছিলেন। কোনো নিয়ন্ত্রণ না থাকায় তারা ধ্বংস করবে। তারা আত্মসাতের সবচেয়ে স্পষ্ট চিহ্ন রেখে যাবে, যা আগের মতো সাবধানে লুকানোর প্রয়োজন হবে না। আর এটাই সেই আইনি প্রমাণ ছিল যার জন্য আন্না এবং অদিতি তাদের সর্বোচ্চ শাস্তি দিয়ে জেলে পাঠানোর জন্য অপেক্ষা করছিল। চলো প্রিয়া, মেডিকেল প্লেন অপেক্ষা করছে, রোহান তাগিদ দিল। সে তাকে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিতে চেয়েছিল। অ্যাম্বুলেন্স আন্নাকে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গেল, কিন্তু তিনি সিঙ্গাপুরের কোনো ফ্লাইটে চড়লেন না। বিমানবন্দরের কার্গো এলাকায় একটি গোপন পথে আন্না চুপচাপ একটি আগে থেকে অপেক্ষারত কালো জানালাবিহীন ভ্যানে উঠে গেলেন। ভ্যান তাকে সরাসরি একটি উচ্চ নিরাপত্তাযুক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে নিয়ে গেল, যেখানে তিনি একটি নকল নাম ব্যবহার করে আগে থেকেই একটি পেন্টহাউস ভাড়া করে রেখেছিলেন। এই পেন্টহাউসকে ছিল অপারেশনের ফরওয়ার্ড কমান্ড সেন্টার। দরজায় প্রবেশ করতেই তার চোখ 6টি বড় কম্পিউটার স্ক্রিনের একটি সারির ওপর পড়ল, যা সব চালু ছিল। রোজ হিল বাংলো এবং রোহানের অফিস থেকে প্রতিটি কোণের লাইভ ফুটেজ প্রদর্শন করছিল। অদিতি সেখানে বসেছিলেন। তার আঙুলগুলো কিবোর্ডে দ্রুত চলছিল। অডিও ফিল্টার করার জন্য বিশেষ হেডফোন পরেছিলেন। মিনা ডিভাইস লাগানোর কাজ শেষ করার পর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকেও এখানে আনা হয়েছিল। চেয়ারম্যানের মৃত্যু থেকে ফিরে আসাকে স্বাগতম। অদিতি ঘুরলেন এবং হাসলেন, একজন শিকারীর হাসি, যিনি শিকারের মরশুম শুরু করতে চলেছেন। আন্না তার ভারী হাসপাতালের কাপড় খুলে ফেললেন এবং কেন্দ্রীয় স্ক্রিনের সামনে চলে গেলেন। তাতে ভিরাড্ডোর চেয়ারম্যানের অফিসের ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। যেই নিশ্চিত হওয়া গেল যে আন্না বিমানে উঠেছেন, রোহান কাপুর এবং প্রিয়া শর্মা তাদের বিষণ্ণ মুখ আর ধরে রাখল না। তারা একটি দামি শ্যাম্পেনের বোতল খুলল। পপের কর্কশ শব্দ কম্পিউটার স্পিকারের মাধ্যমে প্রতিধ্বনিত হল, যা কানে বিঁধছিল। রোহান তার পা সেই শক্তিশালী ডেস্কে রাখল যেখানে আন্না একসময় বসতেন, হাতে বিদেশি মদের গ্লাস নিয়ে। প্রিয়া কোমরে ধরে দাঁড়িয়ে বন্য হাসি হাসল। অবশেষে সেই ডাইনি চলে গেল। এই পুরো সাম্রাজ্য এখন আমাদের। আমার স্বামীর বোকামির জন্য একটা টোস্ট। প্রিয়া তার গ্লাসে চুমুক দিল। তার চোখ লালসায় বিশাল ঘরে ঘুরছিল। কাল থেকে আমি এই ঘরের পুরো ইন্টেরিয়র বদলাতে চাই। আমার তার বিরক্তিকর রুচি একদম পছন্দ নয়। আর প্রথম কাজ হলো তার সব অনুগত পুরনো কর্মচারীকে বের করে দেওয়া এবং তাদের জায়গায় আমাদের লোকজনকে আনা, যাতে টাকা বের করা সহজ হয়। আন্না চুপচাপ স্ক্রিনটি দেখতে থাকলেন। তার হাত মিনা এবং অদিতির কাঁধে ছিল। আর কোনো দুঃখ নয়, আর কোনো অশ্রু নয়, কেবল একটি নিষ্ঠুর শীতলতা। তিনি তাদের কাল্পনিক জয়ের উদযাপন করতে দেখলেন। তিনি তাদের শকুনের মতো তার সারা জীবনের কঠোর পরিশ্রম ছিঁড়ে নিতে দেখলেন। পান করো, হাসো, আন্না ফিসফিস করলেন। তার গভীর কণ্ঠস্বর অন্ধকার নিয়ন্ত্রণ কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল। মন ভরে পান করো, কারণ এটাই তোমাদের শেষ পার্টি হবে। রাত শহরে ছেয়ে গেল।
পাপ এবং ষড়যন্ত্র উভয়কেই ঢেকে দিল। অন্ধকারে আন্না সুতো টানার জন্য প্রস্তুত ছিলেন। পুতুলগুলো মঞ্চে নাচতে শুরু করেছিল। এই বিষয়ে অজ্ঞত যে পুতুল নাচিয়ে ঠিক ওপরে বসেছিলেন, ন্যায় বিচারের চোখ দিয়ে সবকিছু দেখছিলেন। শিকার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছিল। 3 সপ্তাহ কেটে গেছে যখন থেকে চেয়ারম্যান আন্না মেহরা সেই সৌভাগ্যবান মেডিকেল ফ্লাইটে ভারত থেকে রওনা হয়েছিলেন। ভিরাড্ডো গ্রুপের চেহারা বদলে গেছিল, কিন্তু এটি এমন একটি পরিবর্তন ছিল যাতে ভেতর থেকে পচনের রং ছিল। ডায়মন্ড টাওয়ার যাতে একসময় প্রফেশনালিজম এবং স্বচ্ছতার প্রতীক ছিল, এখন দমঘাটা ভয় এবং ব্যক্তিগত ষড়যন্ত্রের পরিবেশে ডুবেছিল। অভিজ্ঞ কর্মচারীরা, যারা একসময় আন্নার সাথেই সাম্রাজ্য গড়ে তোলার জন্য রক্ত আর ঘাম ঝরিয়েছিলেন, এক এক করে অত্যন্ত অযৌক্তিক কারণে বরখাস্ত বা স্থানান্তরের নোটিশ পাচ্ছিলেন। তাদের জায়গায় নতুন অপরিচিত মুখের একটি সারি এসেছিল, এমন লোক যাদের কোনো প্রফেশনাল দক্ষতা ছিল না, কিন্তু তোষামোদে দক্ষ, এবং তাদের একমাত্র মিল ছিল যে তারা সকলেই প্রিয়া শর্মা এবং রোহান কাপুরের আত্মীয় বা ঘনিষ্ঠ সহযোগী ছিল। চেয়ারম্যানের অফিস, যা আগে প্রকল্পের ফাইলপত্রের স্তূপে আলোকিত থাকত, এখন ভোগ বিলাসের আড্ডায় পরিণত হয়েছিল। রোহান একটি দামি কাস্টম মেড স্যুটে সেই চামড়ার চেয়ারে অহংকার করে বসেছিল, যার স্বপ্ন সে সবসময় দেখেছিল। সে তার চকচকে চামড়ার জুতো ওক কাঠির টেবিলের ওপর রাখল, হাতে বিদেশি মদের গ্লাস নিয়ে। চোখ বন্ধ করে খ্যাতির শীর্ষে থাকার অনুভূতি উপভোগ করছিল। তাকে আর মাথা নত করতে হতো না, তাকে বাঁচার জন্য তার স্ত্রীর মুখভাব দেখতে হতো না। এখন সে রাজা ছিল, আর একজন রাজাকে পুরনো শাসনের অবশেষ মুছে ফেলতে হয়। ফেলে দাও এটাকে, সেই ডাইনির সাথে যুক্ত সবকিছু ফেলে দাও, আমার চোখের আড়াল করো, রোহান গর্জন করল। আন্নিয়ার একটি ছবি সম্বলিত ফ্রেম, যেখানে তিনি একটি উৎকৃষ্ট উদ্যোক্তা পুরস্কার গ্রহণ করছেন, মেঝেতে সজোরে ছুঁড়ে ফেলা হলো। কাজ ভাঙার কর্কশ শব্দ প্রতিধ্বনিত হলো, কিন্তু এটি তাকে অদ্ভুতভাবে উত্তেজিত অনুভব করালো। সে উন্মত্তভাবে সেই স্মৃতিচিহ্নগুলো ভাঙতে শুরু করল, যা আন্নিয়ার সবচেয়ে বেশি মূল্যবান মনে করতেন। ফেং শুইয়ের গাছ থেকে, যা তিনি নিজে লাগিয়েছিলেন, সেই শিল্পকর্মগুলো পর্যন্ত, যা তিনি সংগ্রহ করেছিলেন। সে কেবল কোম্পানি থেকে নয়, তার মন থেকেও তার উপস্থিতি মুছে ফেলতে চেয়েছিল। সে তাকে ঘৃণা করত। সে ঘৃণা করত যে সে কত প্রতিভাবান ছিল। সে তার বিশাল ছায়াকে ঘৃণা করত, যা তাকে এত বছর ধরে ঢেকে রেখেছিল, তাকে বিশ্বের চোখে একজন নামমাত্র স্বামী বানিয়ে দিয়েছিল। তুমি এত গোলমাল করছো কেন? প্রিয়া ভেতরে এলো। তার তীক্ষ্ণ কণ্ঠে তিরস্কার ছিল, কিন্তু তার চোখে ছিল মিলিভগতের ঝলক। সে ভাঙা কাঁচের ওপর দিয়ে হেঁটে গেল ভ্রু না কুচকে। রোহানের কাছাকাছি এলো এবং তার বুকে হাত বুলালো। জিনিস ভাঙতে তোমার শক্তি নষ্ট করছো কেন? গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা আমাদের পকেটে এসেছে কিনা। চিন্তা করো না, রোহান হাসতে হাসতে বলল। প্রিয়ার কোমর ধরে তাকে নিজের দিকে টেনে নিল। বিরার্দো গ্রিন সিটি প্রকল্পটি নকশা পর্যালোচনার জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ঠিকাদারদের জন্য জারি করা তহবিল তোমার সহযোগী সংস্থাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি সেই ডাইনি আন্নিয়া জানতে পারত যে তার সবচেয়ে প্রিয় আধ্যাত্মিক শিশুকে এভাবে কাটা হচ্ছে, তাহলে সে হয়তো সত্যিই রক্তবমি করে মারা যেত। দুজনে হেসে উঠল। তাদের বন্য হাসি ঠান্ডা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা খোলাখুলিভাবে রোজ হিল বাংলোতে চলে গেল, যা একসময় আন্নার পবিত্র ঘর ছিল। তাকে ব্যভিচারের আড্ডায় পরিণত করল। রোহান তার স্ত্রীর আত্মসম্মান চূর্ণ করার একটি উপায় হিসাবে তাদের বিবাহিত বিছানায় তার প্রেমিকার সাথে প্রেম করতে দ্বিধা করল না। তারা আন্নার নীরবতাকে তার অসহায়তা মনে করল, তার অনুপস্থিতিকে তাদের অতৃপ্ত লোভ মেটানোর জন্য একটি সোনালী সুযোগ মনে করল। কিন্তু তারা জানত না যে তাদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অঙ্গভঙ্গি, প্রত্যেকটি আনন্দদায়ক চিৎকার বা তারা আলোচনা করা প্রত্যেকটি সন্দেহজনক সংখ্যা সরাসরি 10 কিলোমিটার দূরে একটি পেন্ট হাউসে সম্প্রচারিত হচ্ছিল। ফরওয়ার্ড কমান্ড সেন্টারে কাজের পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ, যা শত্রুপক্ষের উল্লাসের সম্পূর্ণ বিপরীত ছিল। অতিথিরাও কম্পিউটার স্ক্রিনের একটি সারির সামনে বসেছিলেন। ঘুমের অভাবে তার চোখ কোটরাগত ছিল, কিন্তু তারা এখনও অত্যধিক অকাগ্রতার সাথে জ্বলে উঠছিল। তিনি ছিলেন একটি মাকড়সার মতো, যে একটি বিশাল আইনি জাল বোনার জন্য প্রতিটি বিচ্ছিন্ন ডেটাকে নিষ্ঠার সাথে যুক্ত করছিলেন। একজন অভিজ্ঞ হিসাব পরীক্ষকের পেশাগত চোখে আর্থিক রিপোর্টগুলোর বিরক্তিকর সংখ্যাগুলো কথা বলতে শুরু করেছিল। অদিতি আবিষ্কার করলেন যে প্রিয়া একটি দুর্দান্ত প্রতারণা করছে। প্রধান গ্রিন সিটি প্রকল্পের সংরক্ষিত তহবিল থেকে 500 কোটি টাকা সরাচ্ছে। সেগুলোকে 5টি শেল কোম্পানির মাধ্যমে ঘোরানো হচ্ছে এবং অবশেষে একটি বিদেশি ট্যাক্স হেভেনে একটি গোপন অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। আন্নিয়াদি, এই দেখুন। অদিতি স্ক্রিনের দিকে ইশারা করলেন। তার কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপছিল। এই বুড়ো শেয়াল লোহে পাগল হয়ে গেছে। সে টাকা সরানোর জন্য জাল কাঁচামাল কেনার চুক্তি ব্যবহার করেছে, কিন্তু তারিখগুলোর সাথে মিল রাখার জন্য গুদাম পরিদর্শন রিপোর্ট তৈরি করতে ভুলে গেছে। এটা একটা মারাত্মক ভুল।
যদি আমরা কেবল অভ্যন্তরীণ হিসাব রক্ষণের বইয়ের মূল কপি পেয়ে যাই, যেটা সে একটি পার্সোনাল সার্ভারে লুকিয়ে রাখে, তাহলে আমি প্রমাণ করে দেব যে এটা সংগঠিত আত্মসাতের কাজ। আন্যা পিছনে দাঁড়িয়েছিলেন, হাত গুটিয়ে স্ক্রিনে চলতে থাকা কমান্ড লাইনগুলো দেখছিলেন। তার মুখ ছিল ভাবলেশীন, কিন্তু ভেতরে আবেগের ঢেউ উঠছিল। 500 কোটি টাকা, এটা ছিল হাজার হাজার বিনিয়োগকারীর রক্ত ঘামের উপার্জন। এটা ছিল তার সারা জীবনের খ্যাতি। প্রিয়া কেবল টাকা চুরি করতে চায়নি, সে বিরাটদোকে কাদায় পুঁতে ফেলতে চেয়েছিল। তার পার্সোনাল সার্ভার 3 স্তর সুরক্ষিত এবং হ্যাকারদের এড়াতে ইন্টারনেট থেকে সংযুক্ত নয়। অদিতি ভ্রু কোচকালেন। হতাশায় তার কিবোর্ডে তার আঙুল ঠুকল। আমি টাকার প্রবাহ দেখতে পাচ্ছি, কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড ছাড়া তহবিল স্থানান্তরের আদেশের বিবরণ অ্যাক্সেস করতে পাচ্ছি না। আর সে পাসওয়ার্ড প্রিয়া এত সন্দেহপ্রবণ যে সে তাকে কখনো কম্পিউটার বা ফোনে সংরক্ষণ করে রাখবে না। সে তাকে একটি কালো চামড়ার ডায়েরিতে লিখে রাখে, যা সে সবসময় নিজের সাথে রাখে বা তার সিন্দুকে রাখে। আন্যা মিনার দিকে তাকালেন, যে সোফায় আপেল খাচ্ছিল। তার পা ছন্দবদ্ধভাবে ঝুলছিল। এই পরিবেশে মাত্র কয়েক সপ্তাহ থাকার পরেও মিনা বদলে গেছিল। এখন তাকে আর নোংরা এবং ভীত দেখাতো না। শিশুটির মধ্যে এখন একটি বিরল চালাকি এবং সাহস ছিল। সে ক্যামেরা স্ক্রিনের মাধ্যমে বড়দের দারুণ দিক দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে তার মিশনটা কতটা গুরুত্বপূর্ণ। আন্যা মিনাকে আস্তে করে ডাকলেন, মিনা, এবার তোমার কাজ করার সময় হয়েছে। তোমার কি সেই কালো রঙের ডায়েরির জায়গা মনে আছে, যেটা অদিতি দিদি বর্ণনা করেছিলেন? মিনা সোফা থেকে লাফিয়ে উঠল, তার হাত তার প্যান্টে মুছল, তার চোখ জ্বলে উঠল। আমার মনে আছে, প্রিয়া আন্টি বাড়িতে এসে কাপড় পাল্টানোর সময় সেটিকে প্রায়ই তার ড্রেসিং টেবিলের ওপর বা তার ডেস্কের ড্রয়ারে রাখে। সে আমাকে খুব তুচ্ছ মনে করে। একবার যখন আমি পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন তিনি এটি লুকানোরও প্রয়োজন মনে করেননি। আজ রাতে প্রিয়ার বাংলোতে বিদেশি অংশীদারদের সাথে একটি গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক আছে। তখনই সে সবচেয়ে বেশি অসতর্ক হবে। আন্না তার হাত মিনার কাঁধে রাখলেন। তার কণ্ঠস্বর গুরুতর কিন্তু আত্মবিশ্বাসে ভরা ছিল। তোমাকে কেবল সেই পৃষ্ঠাটির ছবি তুলতে হবে যাতে অদিতি দিদি বর্ণিত জটিল অক্ষরগুলোর সিরিজ রয়েছে, কিন্তু মনে রেখো, নিরাপত্তা সবার আগে। সেই রাতে রোজ হিল বাংলো জমকালো হলুদ আলোতে ঝলমল করছিল। প্রিয়া তার বাড়ির অফিসে বসেছিল। ল্যাপটপের স্ক্রিনের মাধ্যমে অংশীদারদের সাথে তার বিশাল পরিকল্পনা নিয়ে উত্তেজিতভাবে কথা বলছিল। ঘরের দরজা সামান্য খোলা ছিল। পরিচারিকার ভাইঝির ভূমিকায় মিনা হাতে পালকের ডাস্টার নিয়ে চুপি চুপি দ্বিতীয় তলার করিডোরে চলে গেল। তার বুক ধরাস ধরাস করছিল, কিন্তু তার পদক্ষেপ ছিল বিড়ালের মতো হালকা। সে দরজার ফাঁক দিয়ে উকি দিল। প্রিয়া পেছন ফিরে হেডফোন পড়েছিল। তার কণ্ঠস্বর নিয়মিতভাবে শোনা যাচ্ছিল। চকচকে মেহাগানি ডেস্কের উপর রেড ওয়াইনের গ্লাসের পাশে ছিল কালো চামড়ার ডায়েরি, মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। মিনা গভীর শ্বাস নিল। দরজার ফাঁক গলে ভেতরে প্রবেশ করল। সে পাশের বুক সেলফে ধুলো ঝাড়ার ভান করল। তার চোখ তখনও প্রিয়ার পিঠের দিকে স্থির ছিল। ধাপে ধাপে সে ডেস্কের কাছে পৌঁছাল। দূরত্ব মাত্র 2 মিটার বাকি। 1 মিটার। মিনা শ্বাস চেপে চলল। পকেট থেকে সেই ছোট ফোনটি বের করল যা আন্না তাকে দিয়েছিল। সে হাত বাড়ালো। ধীরে ধীরে ডায়েরির কভার উল্টালো। প্রথম পাতায় কিছু ছিল না। দ্বিতীয় পাতায় কেবল অ্যাপয়েন্টমেন্ট ছিল। তৃতীয় পাতা, এই তো, অক্ষর এবং সংখ্যার একটি বিশৃঙ্খল ধারা লাল কালিতে পরিপাটিভাবে পৃষ্ঠার ঠিক মাঝখানে লেখা ছিল। মিনা ফোন তুলে শর্ট ফ্রেম করল। ক্লিক। যদিও সে ক্যামেরার শব্দ বন্ধ করে দিয়েছিল, শান্ত জায়গায় মিনার হৃৎস্পন্দন ঢোলের মতো লাগছিল। ঠিক সেই সময় প্রিয়া হঠাৎ তার হেডফোন খুলে ফেলল এবং ওয়াইন নিতে চেয়ার ঘোরালো। মিনা জমে গেল। জীবন মৃত্যুর সেই মুহূর্তে একটি রাস্তার শিশুর বেঁচে থাকার প্রবৃত্তি প্রবল হলো। সে বিশাল ডেস্কের নিচে ডুব দিল। একটি চিংড়ির মতো নিজেকে গুটিয়ে নিল। হাঁপানোর শব্দ থামাতে মুখ শক্ত করে বন্ধ করল। প্রিয়া উঠে দাঁড়ালো। তার উঁচু হিলের শব্দ কাঠের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি শব্দ মিনার বুকে হাতুড়ির মতো পড়ছিল। সেই দুষ্ট মহিলার পা মিনার ঠিক সামনে, যেখানে সে লুকিয়েছিল, একটি পাতলা কাঠের স্তর দ্বারা বিভক্ত হয়ে থেমে গেল। মিনার প্রিয়ার উজ্জ্বল লাল জুতো দেখল। তার পারফিউমের তীব্র বমিভাব আনা গন্ধ শুঁকল। সে চোখ শক্ত করে বন্ধ করল, প্রার্থনা করল। যদি প্রিয়া ঝুঁকত বা শুধু তার পা ডেস্কের নিচে মারত, তাহলে সব শেষ হয়ে যেত। মিনা ধরা পড়ত এবং আন্না তার শেষ সুযোগ হারাত। কি অদ্ভুত! আমার মনে আছে আমার কাছে আরও অর্ধেক বোতল ওয়াইন ছিল। প্রিয়া বিড়বিড় করল। তার কণ্ঠস্বর মিনার মাথার উপর দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। সে গ্লাস তুলল। তার নজর ডায়েরির দিকে গেল। ডায়েরিটি তার মূল অবস্থান থেকে সামান্য সরে গিয়েছিল। প্রিয়া ভ্রু কুঁচকে গেল। ডায়েরির কভার স্পর্শ করার জন্য হাত বাড়ালো। মিনার হৃৎস্পন্দন প্রায় থেমে যাচ্ছিল। রিং রিং রিং।
ডেস্ক ফোনের তীক্ষ্ণ ঘণ্টি সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে বাঁচিয়ে দিল। প্রিয়া চমকে উঠল এবং দ্রুত ফোন ধরল। এটা ছিল রোহান। হ্যালো প্রিয়া, তুমি অপদার্থ, তুমি এত সাধারণ জিনিসেরও খেয়াল রাখতে পারো না। প্রিয়া গালাগালি করতে করতে গ্লাস তুলে নিল এবং দরজা সশব্দে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। পেন্ট হাউসে অদিতির কম্পিউটার স্ক্রিনে ডেটা প্রাপ্তির বিজ্ঞপ্তি চমকে উঠল। অদিতি আনন্দে চিৎকার করে উঠল, পেয়ে গেছি, পাসওয়ার্ড পেয়ে গেছি। সে ডিক্রিপশন সফটওয়্যারে অক্ষরগুলোর শৃঙ্খলা প্রবেশ করালো। স্ক্রিন হঠাৎ সবুজ ডেটা লাইনের একটি সারি দিয়ে ভরে গেল। প্রিয়ার শিকানোর গুপ্ত ধনের দরজা খুলে গেছিল। সমস্ত কালো লেনদেনের ইতিহাস, ভুয়া এন্ট্রি, অবৈধ অর্থ স্থানান্তরের আদেশ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। আন্না চুপচাপ দাঁড়িয়েছিল, তার হাত হৃদয়ের উপর ছিল। অবশেষে তার হাতে ঘাতক অস্ত্রটি ছিল। কিন্তু আনন্দ পুরোপুরি সম্পন্ন হবার আগেই একটি অপ্রত্যায়িত দিক থেকে ঝড় উঠল। প্রিয়া যদিও লোভী এবং নিষ্ঠুর ছিল, তবু একজন পেশাদার আর্থিক পরিচালক ছিল। তার সহজাত সন্দেহপ্রবণ নাকুরি ছিল এক বনো জানোয়ারের মতো, যে বিপদ সুখে নিতে পারে। পরের দিন সকালে যখন সে খরচগুলি পর্যালোচনা করছিল, প্রিয়া আন্নার জন্য সিঙ্গাপুর থেকে পাঠানো একটি হাসপাতালের বিলের পেমেন্টের সামনে থেমে গেল। টাকার অঙ্কটি বড় ছিল না, কেবল ভিআইপি রুমের রক্ষণাবেক্ষণের জন্য একটি প্রতীকী ফি ছিল, বিশ্বকে প্রতারিত করার জন্য। কিন্তু যা প্রিয়াকে সন্দেহজনক করে তুলল তা হল পেমেন্টের উৎসের উৎস। আন্নার ব্যক্তিগত ক্রেডিট কার্ড বা আন্তর্জাতিক বীমা অ্যাকাউন্ট থেকে সরাসরি কাটার পরিবর্তে যেমনটি স্বাভাবিক ছিল, এই অর্থ হংকংয়ে অবস্থিত একটি মধ্যস্থতাকারী আর্থিক সংস্থার মাধ্যমে স্থানান্তরিত হয়েছিল। এত বাঁকা পথ কেন? প্রিয়া বিড়বিড় করল। তার পরিপাটিভাবে সাজানো ভ্রু শক্তভাবে কুঁচকে গেল। যদি আন্না কোমায় থাকত বা লেনদেন সামলানোর জন্য খুব দুর্বল হতো, তাহলে তার উকিল বা পরিবার সরাসরি পেমেন্ট করত। একটি মধ্যস্থতাকারী চ্যানেল ব্যবহার করা প্রায়শই অর্থের উৎস বা প্রেরকের অবস্থান গোপন করার ইচ্ছার ইঙ্গিত দিত। একটি অশুভ অনুভূতি প্রিয়ার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তার যাওয়ার আগে আন্নার অদ্ভুত ব্যবহারের কথা মনে পড়ল। এত দ্রুত পতন, এত সহজে পাওয়ার অফ অ্যাটর্নিতে স্বাক্ষর করা, এসব কি একটা ফাঁদ হতে পারে? কোনো দ্বিধা ছাড়াই প্রিয়া আন্ডারওয়ার্ল্ডের একজন কুখ্যাত প্রাইভেট ডিটেকটিভকে ফোন করল, যে প্রতিদ্বন্দ্বীদের ব্যক্তিগত জীবন তদন্ত করতে পারদর্শী ছিল। আমি চাই তুমি অবিলম্বে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের রোগীর তালিকা যাচাই করো। আমার জন্য আন্না মেহরা নামটি খুঁজে বের করো। আমি জানতে চাই সে আসলে কোন ঘরে আছে, তার অবস্থা কি, সে ভেন্টিলেটরে আছে। দাম কোনো ব্যাপার নয়, কিন্তু আমার 24 ঘন্টার মধ্যে তথ্য চাই। ফোন কাটার পর প্রিয়া ঘরে পারিচারি করতে লাগল। তার নখ কাচের টেবিলে বিষমভাবে আঘাত করছিল। সে অস্থিরতা অনুভব করছিল। মনে হচ্ছিল যেন কেউ তার ঘাড়ের পেছন দিক থেকে তাকিয়ে আছে। সে সব কিছু আবার পরীক্ষা করল। রোহন, সে ছিল বোকা এবং বাধ্য। কর্মীদের পরিবর্তন করা হয়েছিল। নিরাপত্তা ক্যামেরা সিস্টেম তার নিজের বিশ্বস্ত গুন্ডাদের দ্বারা স্থাপন করা হয়েছিল। তাহলে বিপদ কোথা থেকে আসছে? সময় ভারীভাবে কাটছিল। পেন্ট হাউসে আন্না এবং অদিতিও সদ্য ডিক্রিপ্ট করা ডেটা দিয়ে আইনি ফাইলটি সম্পূর্ণ করার জন্য সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছিল। তারা জানত না যে অন্যদিকে শত্রু একটি ভূতের অস্তিত্ব নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। ঠিক 24 ঘন্টা পরে প্রিয়ার ফোন বাজল। এটা ছিল সেই ডিটেকটিভের। প্রিয়া সঙ্গে সঙ্গে ফোন ধরল। তার কণ্ঠস্বর কঠোর ছিল। কি হলো? সে কি মিলেছে? অন্যদিকে একটি কর্কশ কণ্ঠস্বর এলো, যাতে ছিল একটি চমকে দেওয়া তথ্য। ম্যাডাম, আমি খুব সাবধানে তদন্ত করেছি। আমি ডিউটিতে রত নার্সকেও ঘুষ দিয়েছি। গত 1 মাসে মাউন্ট এলিজাবেথ বা সিঙ্গাপুরের কোনো বড় হাসপাতালে আন্না মেহরা নামের কোনো রোগী ভর্তি হননি। আপনি আমাকে যে মেডিকেল রেকর্ড পাঠিয়েছিলেন তা নকল, সিল, ডাক্তারের স্বাক্ষর, সব কিছু জাল। প্রিয়ার হাত থেকে ফোন পিছলে মোটা কার্পেটে পড়ে গেল। তার মুখ সাদা হয়ে গেল এবং তারপর দ্রুত তীব্র ক্রোধে লাল হয়ে রগাল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। তার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। আন্না অসুস্থ ছিল না। আন্না সিঙ্গাপুরে যায়নি। আন্না এখনও এখানেই ছিল। হারামজাদি! প্রিয়া গর্জন করে উঠল। টেবিলের ওপর পড়ে থাকা কাগজে স্তূপ ছুঁড়ে ফেলে দিল। সে সব বুঝতে পারল। অসুস্থতার নাটক, পাওয়ার অফ অ্যাটর্নি, গায়েব হওয়া, এসব তাকে রোহনকে অর্থ আত্মসাতের কাদায় ফাঁদে ফেলার জন্য ছিল। সে শিকারী ছিল না, সে ছিল শিকার, এবং শিকারী কোথাও অন্ধকারে লুকিয়েছিল, তার মূর্খতা দেখে হাসছিল। প্রিয়ার চোখে একটি ঘাতক দীপ্তি জ্বলছিল, যা আগের থেকেও বেশি নিষ্ঠুর এবং উন্মত্ত।
যদি আন্না লুকোচুরি খেলতে চায় তাহলে সে শেষ পর্যন্ত খেলবে, কিন্তু এবার যখন সে আন্নাকে খুঁজে পাবে তখন সে গাড়ির ব্রেক ব্যবহার করবে না। সে নিশ্চিত করবে যে আন্না এই দুনিয়া থেকে চিরতরে গায়েব হয়ে যায়, কোনো চিহ্ন না রেখে। প্রিয়া বসে পড়ল, এক ভয়ঙ্কর শান্তির সাথে নিজেকে সামলে নিল। সে তার স্মৃতিতে প্রত্যেকটি দৃশ্য আবার দেখতে শুরু করল, এটা দেখতে যে সে কোথায় ভুল করেছে। এবং তারপর সেই শ্যামলা চুপচাপ থাকা পরিচারিকার ছবি তার মনে এলো, যে মেয়েটি তার বিশ্রামে অফিসের আশেপাশে ঘোরাঘুরি করত, যে মেয়েটি ওই বুড়ি দেহাতি মাসির সাথে এসেছিল, যে মেয়েটির চোখ গ্রামের বাচ্চাদের মতো ছিল না বরং তীক্ষ্ণ ছিল। কামিনী। প্রিয়া দাঁতে দাঁত চেপে ফিসফিস করল। সে তার ফোন তুলল এবং সেই গ্যাংস্টার বসকে ফোন করল, যে ভাড়াদর জমি অধিগ্রহণ প্রকল্পগুলিকে নিরাপত্তা দিত। একটি গাড়ি এবং কিছু শক্তিশালী ছেলে প্রস্তুত করো। আমাকে তোমার দ্বারা একটি কাজ করাতে হবে। তোমাকে আমার জন্য একটি ছোট ইঁদুর ধরে আনতে হবে, যাতে আমি তাকে জেরা করতে পারি আজই রাতে। প্রিয়া শর্মার প্রাণঘাতী আদেশ শেষ হতেই বাইরের রাত আরও ঘন হয়ে উঠল, যা একটি ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল, যা অপরাধ উন্মোচন করার চেষ্টা করা ছোট মানুষদের ওপর সর্বনাশ ডেকে আনবে। প্রিয়া সোফায় ফোন ছুঁড়ে ফেলে দিল। তার চোখ একটি আহত বন্য পশুর মতো জ্বলছিল, যে উন্মত্ত ছিল। সিঙ্গাপুরের হাসপাতাল থেকে আনিয়ার কোনো চিহ্ন না পাওয়া এবং বাড়িতে পরিচারিকার মেয়েটির রহস্যময় কার্যকলাপ এই চালাক মহিলার মনে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। সে বুঝতে পারল যে সে জিতছিল না, বরং তাকে তার নিজের শিকার দ্বারা তৈরি একটি গোলকধাঁধায় ঘোরানো হচ্ছিল। প্রতারিত হওয়ার এবং উপহাসের পাত্র হওয়ার অনুভূতি প্রিয়ার রক্ত ফুটন্ত করে তুলল। তাকে নিয়ন্ত্রণ ফিরে পেতে আরও নিষ্ঠুর পদক্ষেপ নিতে প্ররোচিত করল। তার একজন বন্ধক, একটি দুর্বলতা দরকার ছিল, যাতে আনিয়াকে অন্ধকার থেকে বের করে আনা যায়, আর ছোট মিনা ছিল সবচেয়ে উপযুক্ত লক্ষ্য। এদিকে রোজ হিল বাংলোতে মিনা তখনও জানত না যে সে মৃত্যুর নিশানায় চলে এসেছে। অদিতিকে পাসওয়ার্ডের ছবি পাঠানোর পর মিনা দ্রুত তার চিহ্ন মুছে ফেলল এবং পরিচারকদের জন্য তৈরি বেডরুমে ফিরে এলো। এখানে তার মিশন সফলভাবে সম্পন্ন হয়েছিল। আনিয়ার সাথে আগে থেকে ঠিক করা পরিকল্পনা অনুযায়ী আজ রাতে মিনা অসুস্থতার ভান করে গ্রামে যাওয়ার অনুমতি চাইবে, যাতে ঝড় আসার আগে শত্রুর ডেরা থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারে। সে তার কিছু সাধারণ কাপড় একটি পুরনো ব্যাগে প্যাক করল। তার শার্টের ভেতরের পকেটে একটি ইউএসবি ড্রাইভ সেলাই করা ছিল, যাতে গত কয়েক সপ্তাহে তার দ্বারা সংগৃহীত সমস্ত অডিও এবং ভিডিও ডেটার একটি ব্যাকআপ কপি ছিল, একটি বীমা ব্যবস্থা হিসাবে, যদি নেটওয়ার্ক সংযোগ অবরুদ্ধ হয়। প্রায় 9টার সময় মিনা অদিতির মাসিকে বিদায় জানালো এবং বাংলোর গেট থেকে বেরিয়ে গেল। কাছেই বাসস্টপে যাওয়ার ভান করতে করতে পশ বাংলো এলাকার রাস্তাটি ছিল জনশূন্য। হলুদ রাস্তার আলো ডামার রাস্তার ওপর গাছের ছায়া ফেলছিল। পরিবেশ এতটাই শান্ত ছিল যে গা ছমছম করছিল। কেবল ঝোপঝাড়ে পোকাদের গুনগুন শব্দ ছিল। মিনা তার গতি বাড়াল। একটি রাস্তার শিশুর নৈসর্গিক প্রবৃত্তি তাকে অস্বস্তি বোধ করাল। কিছু একটা গণ্ডগোল ছিল। একটি কালো পিকআপ ট্রাক, যার হেডলাইট বন্ধ ছিল, মোড়ের পেছন থেকে ধীরে ধীরে তার পিছু নিচ্ছিল। মিনা পিছনে ফিরে তাকাল। তার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল। ট্রাকটি হঠাৎ গতি বাড়াল। ইঞ্জিনের গর্জন শান্তরাতকে চিরে দিল। ঝলমলে হেডলাইট হঠাৎ জ্বলে উঠল, সোজা মিনার ওপর পড়ল, যা তার চোখ ধাঁধিয়ে দিল, এবং সে এক মুহূর্তের জন্য সেখানেই জমে গেল। চাকা পুরোপুরি থামার আগেই গাড়ির দরজা খুলে গেল। 3টে বড় ট্যাটু করা লোক, যাদের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা, ক্ষুধার্ত নেকড়ের মতো শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ল। পালাও! মিনার মস্তিষ্কে যুক্তি চিৎকার করে উঠল। সে তার ব্যাগ রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, ঘুরে গেল এবং কাছের একটি ছোট গলিতে দৌড়াল। কিন্তু একটি 10 বছরের মেয়ের দ্বিগুণ পাতলা পা প্রফেশনাল গুন্ডাদের লম্বা পদক্ষেপের মোকাবিলা করতে পারল না। কয়েক কদমের পরেই একটি রুক্ষ হাত, যা লোহার সাঁড়াশির মতো, মিনার কলার ধরল এবং তাকে মাটি থেকে উপরে তুলে নিল। ছাড়ো আমাকে, বাঁচাও, চোর চোর! মিনা চিৎকার করল, পাগলের মতো সংগ্রাম করছিল। তার সমস্ত শক্তি দিয়ে অপহরণকারীদের হাত আঁচড়াচ্ছিল এবং কামড়াচ্ছিল। চুপ কর কামিনী! লোকটি গর্জন করল। মিনার মুখে একটি জোরে থাপ্পড় মারল, যা তাকে হতভম্ব করে দিল। তার ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরতে লাগল। সে তাকে টেনে নিয়ে গাড়ির দিকে গেল এবং তাকে পেছনের সিটে একটি বস্তার মতো ছুঁড়ে ফেলে দিল।
গাড়ির দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো। তালা লাগানোর শুকনো শব্দ প্রতিধ্বনিত হলো, যা মিনাকে চরম ভয়ের সাথে বন্দী করে দিল। ট্রাকটি ইঞ্জিন স্টার্ট করল এবং রাতে দ্রুত বেরিয়ে গেল। রাস্তার ধারে একটি পুরনো ব্যাগ একা পড়ে রইল। পেন্টহাউসে পরিবেশ উত্তেজনা থেকে চরম ঘাবড়ানোয় পরিবর্তিত হয়েছিল। জিপিএস ট্র্যাকার স্ক্রিনে যেটা আনিয়া দেখছিল, মিনাকে প্রতিনিধিত্ব করা লাল বিন্দুটি, যা তাকে উপহার দেওয়া স্মার্টওয়াচ থেকে সংকেত পাঠাচ্ছিল, একটি অস্বাভাবিক গতিতে এগোচ্ছিল। নিরাপদ স্থানের রাস্তা থেকে দূরে এবং সোজা একটি জনমানবহীন শহরতলির দিকে। কিছু গণ্ডগোল আছে, আনিয়া চিৎকার করে উঠল। তার মুখ সাদা হয়ে গেল। সে এত তাড়াতাড়ি উঠল যে টেবিলের ওপর রাখা জলের গ্লাস পড়ে গেল। মিনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই গতি একটি গাড়ির এবং সে শহরের বাইরের দিকে যাচ্ছে। অদিতির মুখও ফ্যাকাশে হয়ে গেল। তার কাঁপতে থাকা আঙুলগুলো মিনার শরীরে লাগানো সোনার ডিভাইস থেকে অডিও সিগন্যাল দেখার জন্য কিবোর্ডে টাইপ করতে লাগল। স্থিতির সাথে হস্তক্ষেপের মাধ্যমে তারা একটি ইঞ্জিনের গর্জন, পুরুষের অশ্লীল গালাগালি এবং মিনার চাপা গলাবন্ধ করা শিশকি শুনতে পেল। আমি তোমাকে বলছি, যদি তুমি না বলো যে তোমার মালকিন কোথায় লুকিয়ে আছে, তাহলে আমি তোমার এক এক করে আঙুল ভেঙে দেব। একটি লোকের কণ্ঠস্বর কম্পিউটার স্পিকারের মাধ্যমে কর্কশভাবে প্রতিধ্বনিত হল। আন্না তার মাথা ধরে ফেলল। তার হৃদয়ে এমন অনুভব হল যেন কেউ তাকে নিংড়ে দিয়েছে। সেই দুবলা পাতলা মেয়েটির ছবি, যে তার জীবন বাঁচাতে তার গাড়ির সামনে দাঁড়িয়েছিল, তার মনে ভেসে উঠল। সে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, তাকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এখন সে তাকে সিংহের গুহায় ঠেলে দিয়েছে। অনুশোচনা এবং ব্যথা আন্নাকে তার নিয়ন্ত্রণ হারাতে দিল। সে টেবিলের ওপর থেকে তার গাড়ির চাবি তুলে নিল এবং দরজার দিকে ছুটল। আপনি কোথায় যাচ্ছেন? অদিতি আন্নার সামনে দৌড়ে গিয়ে তাকে থামালো। দুই হাত দিয়ে সেই মহিলার কাঁচ শক্ত করে ধরল, যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। রাস্তা থেকে সরে যাও, আমাকে তাকে বাঁচাতে যেতে হবে, তারা তাকে মেরে ফেলবে। আন্না চিৎকার করল, অশ্রু ঝরছিল, অদিতির দখল থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। আপনি যদি এখন যান তাহলে আপনারা দুজনই মারা যাবেন। অদিতি আন্নাকে শান্ত করার জন্য একটি তীক্ষ্ণ দীর্ঘ কণ্ঠে চিৎকার করে বলল, আপনার কি মনে হয় তারা শুধু 3 জন লোক? এটা একটা ফাঁদ। প্রিয়া আপনার প্রকাশ হওয়ার জন্য অপেক্ষা করছে, যাতে সে আপনাকেও শেষ করতে পারে। যদি আপনি ধরা পড়েন, তবে মিনাকে কে বাঁচাবে? তাদের বিচারকের কাঠগড়ায় কে আনবে? আপনি কি চান মিনার বলিদান ব্যর্থ হোক? অদিতির কথাগুলি আন্নার মুখে ঠান্ডা জলের মতো কাজ করল, যা তাকে আবেগের ঝড়ের মধ্যে কিছু যুক্তি ফিরে পেতে সাহায্য করল। আন্না মেঝেতে লুটিয়ে পড়ল, তার মুখ তার হাতে লুকিয়ে ফুঁসিয়ে ফুঁসিয়ে কাঁদতে লাগল। হ্যাঁ, সেই মুহূর্তে একজন দুর্বল মহিলার মতো আবেগের বশবর্তী হয়ে কাজ করতে পারত না। তার আইনের শক্তির প্রয়োজন ছিল, তার বন্দুক এবং পেশাদার দক্ষতা সম্পন্ন লোকেদের প্রয়োজন ছিল। আন্না কাঁপতে কাঁপতে তার ফোন বের করল এবং একটি বিশেষ নম্বরে ডায়াল করল, যা সে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেছিল, কিন্তু কখনো ব্যবহার করার সাহস পায়নি। দ্বিতীয় রিংয়ে প্রায় সঙ্গে সঙ্গে ফোন ওদিক থেকে তুলে নেওয়া হলো। একটি গম্ভীর, কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। হ্যাঁ আন্না বেটি, কি ব্যাপার যে এই সময় ফোন করলে? ইনি ছিলেন পুলিশ ডেপুটি কমিশনার বিক্রম সিং, আন্নার বাবার একজন পুরনো সঙ্গী, যিনি তাকে নিজের মেয়ে মনে করতেন। আন্না তার শিশকি চেপে ধরার চেষ্টা করল, পরিস্থিতিটি সংক্ষেপে কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা করল। সেই সাথে মিনার রিয়েল টাইম জিপিএস স্থানাঙ্কও পাঠালো। আমি আপনার কাছে অনুরোধ করছি কাকা, দয়া করে ওই শিশুটিকে বাঁচান। সে আমার জীবন রক্ষাকারী, এবং দয়া করে এই মামলাটি গোপন রাখবেন। তাদের যেন জানতে না পারে যে পুলিশ জড়িত হয়েছে। শান্ত থাকো, আমি ব্যক্তিগতভাবে বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্ব দেব। 30 মিনিটের মধ্যে খবর পাবে। ডেপুটি কমিশনার সিং ফোন কেটে দিলেন। পরের 30 মিনিট 30 বছরের মতো লাগছিল। আন্না এবং অদিতি স্ক্রিনের লাল বিন্দুটিকে তাকিয়ে রইল। গাড়িটি একটি পরিত্যক্ত গুদামে থেমে গিয়েছিল, যা শহরের বাইরের দিকে একটি নলখাগড়ার ক্ষেতের মাঝখানে অবস্থিত ছিল। অডিও সিগন্যাল থেকে জানা গেল তারা মিনাকে গাড়ি থেকে বের করছে। ধাতুর ধাক্কার শব্দ, মিনার ব্যথাতুর চিৎকার যখন তাকে ঠান্ডা সিমেন্টের মেঝেতে ছুঁড়ে ফেলা হয়েছিল, তা আন্নার বিবেককে নাড়িয়ে দিল। গুদামে মিনাকে একটি জংধরা লোহার চেয়ারের সাথে শক্ত করে বাঁধা ছিল। তার সামনে ছিল 3 জন নিষ্ঠুর দেখতে লোক এবং একজন নেতা, যার হাতে একটি লোহার সাঁড়াশি ছিল, যা সে হুমকি দেওয়ার ভঙ্গিতে তার হাতের তালুতে আঘাত করছিল। সে প্রিয়া শর্মাকে ভিডিও কল করল। ম্যাডাম, আমরা ইঁদুরটিকে ধরে ফেলেছি। সে খুব একগুঁয়ে, এখনও মুখ খোলেনি। ফোন স্ক্রিনের মাধ্যমে প্রিয়া শর্মার চেহারা একটি বিকৃত, নিষ্ঠুর হাসির সাথে দেখা গেল। ও আচ্ছা,
তাহলে আজকালকার বাচ্চারা খুব একগুঁয়ে, তাই না? তাকে একটি শিক্ষা দাও, ছোট আঙুল দিয়ে শুরু করো, দেখি সে বেশি কঠিন না তার শরীরে লুকানো ইউএসবি। নেতা জোরে হাসল এবং মিনার কাছে গেল। মিনা তার চোখ শক্ত করে বন্ধ করল। অশ্রু তার গাল বেয়ে নামছিল, কিন্তু তার মুখ এখনও শক্ত করে বন্ধ ছিল। তার রান্নার কথাগুলি মনে ছিল, গরম গরম চিকেন বিরিয়ানি মনে ছিল, জীবনে প্রথমবার সম্মানিত অনুভব হওয়ার অনুভূতি মনে ছিল। সে বরং মরে যেতে পছন্দ করবে, কিন্তু আন্নাকে প্রতারণা করবে না। ধমাকা! সাঁড়াশিটি মিনার ছোট আঙুলে লাগার সাথে সাথেই গুদামের ভারী লোহার দরজা হঠাৎ একটি বিশেষ সাজোয়া ব্যান্ড দ্বারা ভেঙে দেওয়া হলো। কাঁচ ভাঙার এবং ধাতুর তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হলো। গ্যাংস্টাররা সামলে ওঠার আগেই কালো রঙের ইউনিফর্মে থাকা কয়েকজন বিশেষ পুলিশ অফিসার, যাদের হাতে সাবমেশিন গান ছিল, একটি ঘূর্ণিঝড়ের মতো প্রত্যেক দিক থেকে ভিতরে ঢুকে পড়ল। পুলিশ, সবাই নিজ নিজ জায়গায় থেমে যাও, অস্ত্র নিচে রাখো, নইলে আমরা গুলি চালাবো। একটি তীক্ষ্ণ দৃঢ় কণ্ঠস্বর পুরো গুদামে প্রতিধ্বনিত হলো। বন্দুক থেকে বেরোনো লাল লেজার রশ্মি সরাসরি 3 অপহরণকারীর কপালে ছিল। নেতা ভয়ে সাঁড়াশি ফেলে দিল, তার হাত শূন্যে হড়ে ধরল, তার মুখ সাদা হয়ে গিয়েছিল। ভিডিও কল সংযুক্ত থাকা ফোনটি মেঝেতে পড়ে গেল, তার স্ক্রিন ভেঙে গেল, যার ফলে অন্যদিকে চিৎকার করতে থাকা প্রিয়া শর্মার ছবি কেটে গেল। ডেপুটি কমিশনার সিং ভেতরে এলেন, দ্রুত মিনার কাছে গিয়ে তাকে বাঁধনমুক্ত করলেন। তিনি শিশুটিকে নিজের বাহুতে তুলে নিলেন, তাকে তার শক্তিশালী দখলে সুরক্ষিত রাখলেন। মিনা ফুঁসিয়ে ফুঁসিয়ে কাঁদতে লাগল। তার সমস্ত চাপা ভয় এখন বাইরে বেরিয়ে এসেছিল। এখন তুমি নিরাপদ বেটি, আমি তোমাকে তোমার আন্না দিদির কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। উদ্ধার অভিযান এক মুহূর্তে সফলভাবে সম্পন্ন হল। আন্নার অনুরোধে ডেপুটি কমিশনার সিং অপহরণকারীদের সমস্ত ফোন বাজেয়াপ্ত করার এবং অভিযানের সমস্ত তথ্য সিল করার নির্দেশ দিলেন। বাইরের দুনিয়ার জন্য আজ রাতে এই গুদামে কিছুই ঘটেনি। গ্যাংস্টারদের গোপনে জিজ্ঞাসাবাদের জন্য একটি আলাদা জেলে নিয়ে যাওয়া হলো। বাইরের দুনিয়া থেকে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। রোজহিল বাংলোতে প্রিয়া উন্মত্তভাবে নেতার নম্বরে বারবার ফোন করছিল, কিন্তু সে কেবল দীর্ঘ, হতাশাজনক বিপ শব্দ পাচ্ছিল। তীক্ষ্ণ শব্দের পর কালো স্ক্রিন এবং সিগন্যালের পুরোপুরি চলে যাওয়া তাকে চরম বিভ্রান্তিতে ফেলে দিল। কি হয়েছিল? পুলিশ কি এসে গিয়েছিল? নাকি আন্নার লোকেরা তাদের উপর আকস্মিক হামলা করেছিল? নাকি গ্যাংস্টাররা শুধু অগ্রিম অর্থ নিয়ে পালিয়ে গিয়েছিল? তার গুন্ডাদের ভয়াবহ নীরবতা প্রিয়ার হৃদয়ে ভয়কে চরমে পৌঁছে দিল। সে জানত না মিনা বেঁচে আছে নাকি মরে গেছে। সে জানত না আন্নিয়া কোথায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সে জানত না আন্নিয়ার হাতে কি আছে। পেন্ট হাউসে আন্নিয়া তার কম্পিউটার স্ক্রিনের সামনে বসেছিল। তার হাতে একটি ট্যাবলেট ছিল, যাতে সর্বত্র পাঠানো ইলেকট্রনিক আমন্ত্রণ কার্ড প্রদর্শিত হচ্ছিল। দিবঙ্গত চেয়ারম্যান আন্নিয়া মেহরার জন্য স্মারক এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমাদের সম্মানিত অংশীদারদের সাদর আমন্ত্রণ জানানো হয়। আন্নিয়া প্রতিটি শব্দ পড়ল। তার মেরুদণ্ড বেয়ে একটি ঠান্ডা স্রোত নেমে গেল, কিন্তু ভয়ের কারণে নয়, বরং সেই লোকেদের নীচতার ওপর ঘৃণার কারণে, যাদের সে একসময় তার পরিবার মনে করত। তারা তাকে তখন মৃত ঘোষণা করেছিল, যখন সে তখনও শ্বাস নিচ্ছিল। তারা তাকে মিথ্যার কবরের নিচে জীবন্ত কবর দিতে চেয়েছিল। আন্নিয়ার পাশে ছোট মিনা এখন নিরাপদ এবং তার হাতে ব্যান্ডেজ বাঁধা, শক্ত করে তার হাত ধরেছিল। অদিতি টেবিলের ওপর একটি মোটা ফাইল রাখল। তার চোখে লড়াইয়ের আগুন ছিল। ফাইল সম্পূর্ণ হয়ে গেছে। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, হত্যার ষড়যন্ত্র, অপহরণের প্রমাণ। তাদের জীবনভর জেলের জন্য যথেষ্ট। আপনি কি প্রস্তুত? আন্নিয়া উঠল, মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের জানালার কাছে গেল। নিচে ঝকমকে শহর দেখল। কাচের ওপর তার প্রতিচ্ছবি এখন সেই দিনের দুর্বল, অসুস্থ মহিলার ছিল না। তার চোখ একটি ফিনিক্সের আগুনের সাথে জ্বলছিল, যা ছাই থেকে উঠছে। সে ঘুরল এবং একটি স্ট্যান্ডে পরিপাটিভাবে ঝুলানো একটি নিষ্কলঙ্ক সাদা স্যুট দেখল। সেই পোশাক যা সে এই দিনের জন্য বিশেষভাবে তৈরি করেছিল। সাদা শোকের রং ছিল না, বরং ছিল সুচিতার রং, প্রকাশ্য ন্যায়ের রং। আর নেয়া হাসল, একটি ঠান্ডা কিন্তু গর্বিত হাসি। এখন সময় এসেছে যে মৃত ব্যক্তি ফিরে এসে তাদের একটি শেষ শিক্ষা দিক। গাড়ি প্রস্তুত করো, আমরা আমাদের নিজেদের শেষকৃত্যে অংশ নিতে যাচ্ছি। জেমি সেন্টার কনভেনশন হল আজ রাতে একটি গম্ভীর কিন্তু একই সাথে একটি জাঁকজমকের চরম সীমায় পৌঁছানো রূপ ধারণ করেছিল।
হাজার হাজার সাদা ক্রিস্যান্থেমাম এবং অর্কিড বিদেশ থেকে আমদানি করা হয়েছিল এবং বিশাল মালায় বোনা হয়েছিল, যা প্রধান হলের দিকে যাওয়া লাল কার্পেটের সাথে রেখাঙ্কিত ছিল। এমন একটি অনুষ্ঠান যা ব্যবসায় জগতের ইতিহাসে ছিল অভূতপূর্ব। দিবঙ্গত চেয়ারম্যান আন্নিয়া মেহরার জন্য একটি স্মরণসভা গ্রিন সিটি প্রকল্পের উদ্বোধনের সাথে সংযুক্ত। কালো এবং সাদা ব্যানার আকাশে ঝুলছিল, কিন্তু ক্রিস্টাল ঝাড়বাতিগুলি একটি উৎসবের রাতের মতো জ্বলছিল। এই বৈশত্রী একটি অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল, যেখানে শেষকৃত্যের মৃত্যুর গন্ধ, দামি পারফিউম এবং ক্ষমতার ষড়যন্ত্রের অর্থের গন্ধে চাপা পড়ে গেছিল। প্রধান সংবাদপত্র এবং টেলিভিশন স্টেশনের শত শত সাংবাদিক সেরা অবস্থান নিশ্চিত করার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছিল এবং একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছিল। ভিডিও ক্যামেরাগুলি প্রধান মঞ্চের দিকে বন্দুকের মতো তাক করা ছিল। ব্যবসায়ী অংশীদাররা এবং এমনকি কৌতূহলী দর্শকেরাও চমৎকার কালো স্যুট পরেছিল, ফিসফিস করতে করতে ঘুরে বেড়াচ্ছিল। তারা এখানে মৃতের জন্য শোক পালন করতে আসেনি, বরং এইটা দেখতে এসেছিল যে ভারাডো গ্রুপের খালি সিংহাসনে কে বসবে এবং রিয়েল এস্টেটের রানীর আকস্মিক মৃত্যুতে বাজার অংশীদারিত্বের কোনো টুকরো হাতানোর সুযোগ পাওয়া যাবে কিনা। পর্দার আড়ালে ভিআইপি প্রতীক্ষালয়ে রোহান কাপুর আয়নার সামনে একটি কালো টাই ঠিক করছিল। সে নিজের মুখ দেখল, শেষবারের মতো দুঃখী ভাব অনুশীলন করার চেষ্টা করল। তার চোখ লাল ছিল, কাঁদার কারণে নয়, বরং সে সদ্য যে আইড্রপস ব্যবহার করেছিল তার প্রভাবের কারণে। সে আয়নায় নিজের প্রতিচ্ছবিতে সন্তুষ্ট ছিল, একজন সুন্দর বিধ্বস্ত বিধুর যে এখনও তার স্ত্রীর উত্তরাধিকার সামলানোর জন্য দৃঢ় সংকল্পিত লাগছিল। খুব ভালো আমার প্রিয়, তোমাকে খুব করুণ দেখাচ্ছে, পুরো পৃথিবীর অশ্রু ঝরানোর জন্য যথেষ্ট। প্রিয়া শর্মা এলো, রোহানের কাঁধে হাত রাখল। সে কাস্টম ডিজাইন করা একটি কালো পোশাক পরেছিল, যা শালীন হলেও তার শরীরের সঙ্গে লেপ্টে ছিল, তার আকর্ষণীয় বাঘগুলিকে প্রকাশ করছিল। তার বুকে একটি সাদা ফুল লাগানো ছিল, কিন্তু তার ঠোঁটে একটি বিজয়ের হাসি ছিল যা সে লুকাতে পারছিল না। কাগজপত্র প্রস্তুত তো? রোহান ঘরের দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল। উকিল তারি তৈরি করে রেখেছেন। তোমার করুণ বক্তৃতার ঠিক আগেই আমরা মঞ্চেই নকল উইল এবং ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করব। সেই সময় খেলা শেষ হয়ে যাবে, টাকা আমাদের পকেটে থাকবে, আর আমরা হব এই সাম্রাজ্যের রাজা ও রানী। প্রিয়া রোহানের কানে ফিসফিস করে বলল। তার চোখ অত্যন্ত লোভের সাথে জ্বলছিল। বিষণ্ণ মন্ত্রী বাজল, যা অনুষ্ঠানের শুরু ঘোষণা করল। রোহান একটি গভীর শ্বাস নিল এবং মঞ্চে পা রাখল। হাততালির হালকা গুমগুম আওয়াজ এবং ক্যামেরার ফ্ল্যাশের ঝলকের মধ্যে সে ধীরে ধীরে চলল, যেন সে পড়ে যাবে। ফুলে সজ্জিত পোডিয়ামের দিকে এগিয়ে গেল। তার পিছনে ছিল একটি বিশাল 500 ইঞ্চি এলইডি স্ক্রিন, যেখানে আন্নিয়ার একটি কালো সাদা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, যাতে সে জীবিত থাকাকালীন একটি উজ্জ্বল হাসির সাথে ছিল। এমন একটি হাসি যা মনে হলো তাকেই উপহাস করছে। পুরো হল নীরব ছিল। রোহান ছবির সামনে মাথা নত করল। নকল অশ্রু মুছল এবং তার সাবধানে প্রস্তুত করা বক্তৃতা শুরু করল। মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমার স্ত্রী, আমি যত মহৎ মহিলাকে চিনেছি, তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন যখন তার অনেক স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। তিনি একটি বিদেশি ভূমিতে একা এবং শীতল আমাকে এমন একটি ব্যথা দিয়ে গেছেন যা কেউ পূরণ করতে পারবে না। রোহানের কণ্ঠস্বর রুদ্ধ এবং কাঁপছিল, আবেগে ভরা ছিল। দর্শকদের মধ্যে কিছু মহিলা তাদের রুমাল দিয়ে চোখের জল মুছছিল। প্রিয়া পর্দার পিছনে দাঁড়িয়েছিল, হাত ভাঁজ করে সন্তুষ্টিতে মাথা নাড়ছিল। নাটকটি প্রতিটি বিবরণে নিখুঁতভাবে চলছিল। তবে রোহান হঠাৎ তার কণ্ঠস্বর উঁচু করল। তার চোখ দৃঢ় হয়ে গেল। আন্যার শেষ ইচ্ছা ছিল যে ভ্যারাডো শক্তিশালী থাকুক। তিনি এই দায়িত্ব আমার এবং সুশ্রী প্রিয়া শর্মার উপর অর্পণ করেছেন। তাই মৃত ব্যক্তির ইচ্ছাকে সম্মান জানাতে আজ আমি আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ গ্রহণ করছি এবং গ্রিন সিটি প্রকল্প আবার শুরু করার ঘোষণা করছি। সে ইশারা করল। একজন কর্মচারী ক্ষমতা হস্তান্তরের ফাইল নিয়ে মঞ্চে এলো। রোহান একটি দামি ফাউন্টেন পেন তুলল, সেই নথিতে স্বাক্ষর করার প্রস্তুতি নিল, যা তাকে একজন আইনি কোটিপতি বানিয়ে দেবে। যেই মুহূর্তে কলমের ডগা কাগজ স্পর্শ করল, সে তার মেরুদণ্ড জুড়ে আনন্দের ঢেউ অনুভব করল। চিং চিং বুম! হঠাৎ মাইক্রোফোন থেকে একটি তীক্ষ্ণ শব্দ এলো,
যা পুরো হলকে চমকে দিল এবং সবাই কান চেপে ধরল। অডিও সিস্টেম বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে হলের সব আলো নিভে গেল, হাজার হাজার মানুষকে ঘন অন্ধকারে ডুবিয়ে দিল। ফিসফিস এবং বিভ্রান্তির শব্দ উঠতে লাগল। এটা কি বাজে কথা? বিদ্যুৎ চলে গেল? টেকনিক্যাল টিম কোথায়? রোহান হলে অন্ধকারে চিৎকার করল। তার কণ্ঠে ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু কেউ তাকে উত্তর দিল না। পরিবর্তে তার পিছনের বিশাল এলইডি স্ক্রিন, যা এখন আলোর একমাত্র উৎস ছিল, হঠাৎ দৃশ্য পরিবর্তন করল। আন্যার ছবি গায়েব হয়ে গেল এবং তার জায়গায় একটি অত্যন্ত তীক্ষ্ণ 4K ভিডিও চলতে শুরু করল। স্ক্রিনে দর্শকরা ডায়মন্ড টাওয়ারের B2 পার্কিং গ্যারেজের একটি দৃশ্য দেখল। ভিডিওতে রোহান কাপুর, সেই লোকটি যে এইমাত্র মঞ্চে কান্নাকাটি করছিল, একটি গাড়ির নিচে শুয়েছিল, হাতে রেঞ্চ, তার মুখ ঘামে ভেজা, কিন্তু সে হাসছিল। এবং তারপর আওয়াজ এলো, শেষকৃত্যের সঙ্গীত নয়, বরং রোহানের আসল কণ্ঠস্বর, যা শক্তিশালী লাউডস্পিকারের মাধ্যমে বাড়ানো হয়েছিল, যা কনভেনশন সেন্টারের 4 দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। হ্যালো, আমার প্রিয়, হয়ে গেছে। সেই বুড়ি ডাইনি কাল দুপুরে তার পূর্বপুরুষদের সাথে দেখা করতে যাবে। আমি শুধু তারই অপেক্ষা করছি। সেই লোহার মহিলার সাথে থেকে আমার দম বন্ধ হয়ে যায়। যখন সে মারা যাবে, তখন আমি রাজা হব। পুরো হল ভয়ে চিৎকার করে উঠল। বিস্ময় এবং চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হল। রোহান মঞ্চে জমে গেল, তার মুখ সাদা হয়ে গেল। সে স্ক্রিন দেখার জন্য ঘুরল। তার পা এত কাঁপছিল যে সে প্রায় পড়েই যাচ্ছিল। ওই ছিল সে, ওই রাতে ওই ছিল। কেন? এই ভিডিও কিভাবে এলো? এটা এখানেই থামল না। স্ক্রিন প্রিয়ার অফিসের একটি গোপন রেকর্ডিংয়ে পরিণত হল, যেখানে সে হাসছিল এবং ওয়াইনের গ্লাস তুলছিল। যখন সেই কামিনী মরবে, তখন তুমি রাজা হবে আর আমি রানী। আমি ইতিমধ্যে 500 কোটি সরিয়ে নিয়েছি, শুধু তার মরার অপেক্ষা। প্রিয়া যে পর্দার পিছনে দাঁড়িয়েছিল, তার হাত থেকে মদের গ্লাস ফেলে দিল, যা মেঝেতে ভেঙে গেল। সে মঞ্চের দিকে দৌড়ালো, প্রযুক্তি কর্মীদের উপর পাগলের মতো চিৎকার করছিল, এটা বন্ধ করো, এটাকে এখনই বন্ধ করো। কে কে এটা দেখানোর সাহস করল? কিন্তু এখন কেউ তার কথা শুনছিল না। সবার চোখ মঞ্চে থাকা 2 খুনির ওপর, যেন তারা রাক্ষস দেখছে। নগ্ন, ঘৃণ্য এবং নিষ্ঠুর তথ্য হাজার হাজার সাক্ষী এবং লাইভ স্ট্রিমিং ক্যামেরার সামনে প্রকাশিত হয়েছিল। যেই মুহূর্তে বিশৃঙ্খলা তার চরমে ছিল, তখনই প্রধান হলের বড় দরজা ধীরে ধীরে খুলে গেল। স্পটলাইট থেকে একটি উজ্জ্বল সাদা আলো সোজা করিডোরে পড়ল, যা অন্ধকার চিরে দিচ্ছিল। সেই আলো থেকে 3টি আকৃতি বেরিয়ে এলো। সবচেয়ে সামনে আর কেউ নয়, বরং আন্যা মেহরা নিজেই। কিন্তু সে কোনো ভূত ছিল না। সে একটি নিষ্কলঙ্ক সাদা স্যুট পরে দৃঢ়তা এবং গর্বের সাথে হাঁটছিল, যা অনুষ্ঠানের শোকাবহ কালো রঙের পুরোপুরি বিপরীত। তার চুল একটি উঁচু, গর্বিত খোপায় বাঁধা ছিল। তার মেকআপ হালকা ছিল, কিন্তু সে একটি রানীর আভা ছড়াচ্ছিল, যে তার সিংহাসন ফিরে নিতে এসেছে। তার বাঁ দিকে ছিলেন অদিতি রাও, যার হাতে একটি মোটা ফাইল, এবং ডান দিকে ছোট্ট মিনা একটি নতুন পরিষ্কার পোশাকে আন্যার হাত শক্ত করে ধরেছিল, যা ছিল করুণার এক জীবন্ত প্রমাণ। এবং তাদের পিছনে ছিলেন ডেপুটি কমিশনার বিক্রম সিং এবং ডজনভারেক ইকোনমিক ক্রাইম পুলিশ অফিসার, তাদের পুরো ইউনিফর্মে। ভূত! রুহান চিৎকার করে উঠল, মঞ্চে পড়ে গেল। আন্নার দিকে ইঙ্গিত করে ঘামে ভেজা সে তার পিঠের ওপর ভর করে পিছিয়ে গেল। সেই সাদা ছায়া থেকে পালানোর চেষ্টা করছিল, যা কাছে আসছিল। আন্না মঞ্চে উঠল। তার উঁচু হিলের শব্দ কাঠের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি পদক্ষেপ ভাগ্যের উল্টো গণনার মতো ছিল। সে পোডিয়ামের ওপর মাইক্রোফোনটি তুলল, নিচে দমবন্ধ ভিড়কে দেখল। তারপর তার পায়ের কাছে কাঁপতে থাকা 2 বিশ্বাসঘাতকের দিকে ঘুরল। আমি মরিনি। আন্নার কণ্ঠস্বর শান্ত কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা ছিল। কিন্তু আমার বিশ্বাস ও ভালোবাসা, যা তোমাদের জন্য ছিল, তা সেই দুর্ভাগ্যজনক বৃষ্টির রাতে মারা গেছে। প্রিয়া তার শেষ পর্যন্ত একগুমে প্রকৃতির সাথে আন্নার কাছ থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিতে দৌড়ালো। তুমি একজন প্রতারক, তুমি একজন প্রতারক। মৃত্যু সনদে লাল সিল মারা আছে। গার্ড কোথায়? এই পাগল মহিলাকে নিচে নামাও। কিন্তু সে আন্নাকে স্পর্শ করার আগেই একজন পুলিশ অফিসার প্রিয়ার হাত তার পিঠের পিছনে মুড়ে দিল। হ্যান্ডকাফ বন্ধ হওয়ার
শুকনো শব্দ প্রতিধ্বনিত হল, যা সেই দুষ্ট মহিলার অহংকারকে শেষ করে দিল। একই সময় অন্য দুইজন অফিসার রোহানকেও ধরে ফেলল এবং তাকে মেঝেতে চেপে ধরল। প্রিয়া শর্মা, রোহান কাপুর, আপনাদের হত্যার চেষ্টা, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং একটি শিশুর অপহরণের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। ডেপুটি কমিশনার সিংয়ের দৃঢ় কণ্ঠস্বর সমস্ত অতিথির সামনে গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করল। ক্যামেরার ফ্ল্যাশগুলি আলোর ঝড়ের মতো উবিরাম ঝলকাতে লাগল। সেই প্রতারক দম্পতির সবচেয়ে লজ্জাজনক এবং অপমানজনক মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিল। রোহান তার মাথা মেঝেতে ঠুকে দিল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং সমস্ত দোষ প্রিয়ার উপর চাপাতে লাগল। প্রিয়া হ্যান্ডকাফ পরা থাকতেও তার চিবুক উঁচু করে আন্নাকে ঘৃণা এবং প্রতিশোধের ভরা চোখ দিয়ে দেখতে লাগল। তুমি জিতেছ, কিন্তু তুমি সবকিছু হারিয়েছ আন্না। তোমার স্বামী, তোমার বন্ধু, তুমি জীবনভর একা থাকবে। আন্না কোনো দ্বিধা ছাড়াই সরাসরি প্রিয়ার চোখে তাকালো। আমি পশুদের সাথে থাকার চেয়ে একা থাকতে পছন্দ করব। তোমরা আমাকে একটা দামি শিক্ষা দিয়েছ এবং তোমাদের যে মূল্য দিতে হবে তা হল তোমাদের বাকি জীবন জেলের গারলের পিছনে। পুলিশ অপরাধীদের ক্রুদ্ধ ভিড়ের মাঝখান দিয়ে নিয়ে গেল। গালিগালাজ এবং ফিসফিসানির শব্দ ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছিল। যখন তাদের আকৃতি দরজার পিছনে অদৃশ্য হয়ে গেল, তখন অদিতিরাও পোডিয়ামে এলেন। একটা পেশাগত ভঙ্গিতে তিনি হাতে থাকা ফাইলটি খুললেন, অবৈধ অর্থপ্রবাহের সম্পূর্ণ চার্ট দেখালেন, পুরনো ব্যবস্থার ভুলগুলি প্রকাশে তুলে ধরলেন এবং ভাড়াডোর জন্য একটি নতুন যুগের প্রতিশ্রুতি দিলেন। মহিলা এবং মহাশয়গণ, ভাড়াডো গ্রুপ উইপোকা দ্বারা ফাঁপা হয়ে গিয়েছিল, কিন্তু আজ সেই টিউমারটি অপসারণ করা হয়েছে। চেয়ারম্যান আন্না মেহরার প্রত্যাবর্তন এবং নতুন টিম দ্বারা কঠোর আর্থিক নজরদারির মাধ্যমে আমরা শেয়ার হোল্ডারদের প্রতিটি পয়সা ফিরিয়ে দেবার এবং গ্রিন সিটি প্রকল্পকে আবার ট্র্যাকে আনার প্রতিশ্রুতি দিচ্ছি। অদিতির ঘোষণা গর্জন করা হাততালির দ্বারা স্বাগত জানানো হলো, যা প্রাথমিক বিষণ্ণ পরিবেশকে দূর করে দিল। আন্না জয়ের আভায় দাঁড়িয়েছিল। যারা কিছুক্ষণ আগে তার মৃত্যুতে শোক জানাচ্ছিল তাদের থেকে অভিনন্দন এবং করমর্দন গ্রহণ করছিল, কিন্তু তার হৃদয়ে একটা বিশাল শূন্যতা তখনও বিদ্যমান ছিল। সে তার হাতের দিকে তাকালো, সেই হাত যা একসময় বিয়ের দিন রোহানের হাত ধরেছিল, যা একসময় শুরুর দিনগুলিতে প্রিয়ার কাঁধে রাখা হয়েছিল। এখন সেই হাত ছোট মিনার হাত শক্ত করে ধরেছিল। সেই শিশুটির ছোট হাতের উষ্ণতাই ছিল একমাত্র জিনিস যা তাকে মানবতায় বিশ্বাসের সাথে সংযুক্ত রেখেছিল। সে জিতেছিল, কিন্তু এই জয় ছিল নিজের শরীরের একটা পচা অংশ কেটে ফেলার মতোই বেদনাদায়ক। 3 বছর পর মুম্বাইয়ের আকাশ শরৎকালে পরিষ্কার এবং উঁচু ছিল। একটা প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের গেটের সামনে একটা জমকালো সাদা সেডান থামল। ড্রাইভারের সিট থেকে একজন সুন্দরী পরিণত মহিলা একটা মার্জিত অফিসিয়াল পোশাকে বেরিয়ে এলেন। তিনি ছিলেন আন্না মেহরা। গত 3 বছর তার চেহারা থেকে বিষণ্ণতার রেখাগুলি মুছে দিয়েছিল। তাদের জায়গায় তৃপ্তি এবং শান্তি স্থান নিয়েছিল। আন্না এবং আর্থিক মহালথী অদিতি রাওয়ের নেতৃত্বে ভাড়াডো গ্রুপ দেশের সবচেয়ে সম্মানিত রিয়েল এস্টেট কোম্পানিতে পরিণত হয়েছিল। অতীতের ভুতুড়ে প্রকল্পগুলি এখন উত্তেজনাজনক শহরীয় এলাকায় রূপান্তরিত হয়েছিল, যা হাজার হাজার মানুষকে ঘর দিচ্ছিল। আন্না পুনর্বিবাহ করেননি। তিনি তার পুরো হৃদয় তার কাজ এবং তার ছোট পরিবারকে উৎসর্গ করেছিলেন। আন্নামা, একটি মিষ্টি কণ্ঠ প্রতিধ্বনিত হল। স্কুলের মাঠ থেকে একটি 13 বছরের লম্বা সুন্দরী মেয়ে একটি পরিষ্কার ইউনিফর্মে দৌড়ে এলো। সে ছিল মিনা। এখন কেউ সেই নোংরা, দুর্বল লটারি টিকিট বিক্রেতা মেয়েটিকে চিনতে পারত না। মিনার চোখ এখন জ্ঞানে জ্বলছিল। তার হাসি ছিল উজ্জ্বল এবং নিষ্কলঙ্ক। আন্না তার দত্তক নেওয়া মেয়েকে আলিঙ্গন করার জন্য তার বাহু প্রসারিত করল। সে মিনার কলার ঠিক করল, ভালোবাসা দিয়ে জিজ্ঞেস করল, আজ স্কুল কেমন কাটল বেটি? গণিত পরীক্ষা কি তোমাকে বিরক্ত করেছে? খুব সহজ ছিল মা, আমি 10-এর মধ্যে 10 পেয়েছি। শিক্ষক বলেছেন যে আমার যৌক্তিক চিন্তাভাবনা অদিতি মায়ের মতো। মিনা খুশি হয়ে উজ্জ্বল চোখে বলল, খুব ভালো, আজ রাতে আমরা অদিতি মায়ের বাড়িতে উদযাপন করতে যাব। অদিতি মায়ে তোমার প্রিয় গ্রিল রিপস তৈরি করেছেন। আন্না হাসতে হাসতে তার মাথায় হাত বুলালো। মা মেয়ে গাড়ির দিকে চলল। গাড়িতে বসার আগে একটি অভ্যাসের মতো, যা গত 3 বছর ধরে তৈরি হয়েছিল, আন্না তখনও ঝুঁকল এবং গাড়ির নিচে ও টায়ারগুলি পরীক্ষা করল। যদিও এই গাড়িটি সবচেয়ে উন্নত নিরাপত্তা প্রযুক্তির দ্বারা সজ্জিত ছিল
এবং সবচেয়ে বিশ্বস্ত টিম দ্বারা এর সার্ভিসিং করা হয়েছিল, কিন্তু অতীতের চিহ্নগুলি তাকে কখনো অসতর্ক না হওয়ার কথা মনে করিয়ে দিত। সতর্কতা ভয় ছিল না, বরং নিজের এবং তার প্রিয়জনদের জীবনের দায়িত্ব ছিল। আন্না মিনার জন্য গাড়ির দরজা খুলল এবং তারপর ড্রাইভারের আসনে বসল। সে রিয়ারভিউ মিররে দেখল এবং মিনাকে খুশি মনে একটি গান গাইতে দেখল। সন্ধ্যার রোদ গাছের ফাঁক দিয়ে ছেঁকে এসে মামের মুখে নাচছিল। গাড়ি শহরের ভিড়ভাট্টার স্রোতে মিশে গেল। আন্না তার হৃদয়কে হালকা অনুভব করল। তার সেই দুর্ভাগ্যজনক বৃষ্টির রাতের কথা মনে পড়ল। তার মনে পড়ল সেই প্রতারণার ছুরির কথা যা তার হৃদয়ে বিদ্ধ হয়েছিল। যদি সেই নিষ্ঠুরতা না থাকত, তাহলে সে হয়তো সবসময় একটি মিষ্টি মিথ্যার মধ্যে বেঁচে থাকত। যদি সেই বৃষ্টির রাত না থাকত, তাহলে সে কখনো মিনার সাথে দেখা করত না, কখনো অদিতিকে ফিরে পেত না। সেই সত্যিকারের পরিবারের সদস্যদের যারা রক্তে সংযুক্ত ছিল না, কিন্তু সগে সম্পর্কিতদের থেকেও বেশি ছিল। ঈশ্বর কখনো কখনো আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেন, আপনাকে একটি কোণে ঠেলে দেন, আপনাকে মারার জন্য নয়, বরং আপনাকে পচা জিনিসগুলি ছেড়ে দিতে এবং একটি শক্তিশালী রূপে পুনর্জন্ম নিতে সাহায্য করার জন্য। প্রতারণা সবচেয়ে বেদনাদায়ক, কিন্তু এটি সবচেয়ে কার্যকরী তেতো ওষুধও। মা, তুমি কি ভাবছ? মিনা তার মাকে চুপচাপ হাসতে দেখে জিজ্ঞেস করল। আমি ভাবছি। আন্না তাকে আয়নায় দেখল। তার চোখ ভালোবাসায় ভরা ছিল। আমি সেই বছরের খারাপ ব্রেকের জন্য ধন্যবাদ ভাবছি। তার কারণেই আমাদের জীবনের গাড়ি এই সুন্দর পথে মোড় নিয়েছে। মামের হাসি বাতাসে প্রতিধ্বনিত হল, অতীতের ভূতদের পিছনে ফেলে, সোজা দিগন্তে, উজ্জ্বল সূর্যের দিকে। আপনারা কোথা থেকে আমাদের শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আমরা দোয়া করি আপনারা সবাই যেখানেই থাকুন সবসময় সুখী এবং সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তাহলে আমাদের অবশ্যই পাঠান, যাতে আমরা তা সবার সাথে শেয়ার করতে পারি।